অর্ক দাঁতের ওপর দাঁত চেপে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে, এই থাপ্পড়ের শোধ আমি তুলবই। আমার বউ করেই তোকে আমার ঘরে তুলব, আর যদি না পারি তাহলে আমার নাম আমি পাল্টে ফেলবো। মায়া ব্যাগ হাতে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। 7 দিন পরে মায়া বাসায় ফিরে দেখে ঘর ভরা মেহমান। আনইজি ফিল করেই বাসায় ঢুকলো। মায়াকে দেখে মায়ের বাবা হাসতে হাসতে বেরিয়ে আসে। বাবাকে কখনো এত হাসি খুশি ভাবে দেখেনি, তাই মায়া কিছুটা শকড হয়ে যায়। বাবার এভাবে খুশির কারণটা খুঁজতে থাকে। বাবা, একটা কথা বলবো? আমি জানি রে মা, তুই কি বলবি। হ্যাঁ বাবা, এসব কি হচ্ছে বাসায়? ঘর ভরা এত আত্মীয় স্বজন, কোনো কারণ আছে কি তাদের এভাবে হঠাৎ করে আসার পেছনে? ভিতরের রুম থেকে মায়ের মা বেরিয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে বলল, মায়ামা, তোর কপালটা যে এত ভালো হবে আমি কল্পনাও করতে পারিনি কখনো। কি যে খুশি হয়েছি আমরা তোকে বলে বোঝাতে পারবো না। মানে কি ঠিক বুঝলাম না। তোর বাবার কাছে আজকে তার মালিকেই নিজে থেকে তার ছোট ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব রাখে। বিনিময়ে তোর বাবাকে প্রমোশনও দিয়ে বেতনও ডাবল বৃদ্ধি করে দিয়েছে। কালকেই মালিকের ছেলের সাথে তোর বিয়ে। মায়া তো হতবাক হয়ে মায়ের মুখের দিকে প্রায় 10 মিনিট নীরবে তাকিয়ে থাকে। বিয়ে মানে? তাও আবার আমার? কিন্তু এটা কি করে সম্ভব? বলা নেই কওয়া নেই, মালিকের ছেলে দেখেই বাবা আমার বিয়ে ঠিক করে ফেললো। আমি এই বিয়ে মানি না। আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে চাই না। আমি পড়াশোনা করতে চাই। বললেই হলো কালকে তোর বিয়ে। আমি তোকে শুধুমাত্র জানালাম, তোর কোনো মতামত জানতে চাইনি। মা, এটা অন্যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা আমাকে বিয়ে দিতে পারো না। দেখ, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। কালকে তোর বিয়ে, আর এটাই ফাইনাল। মায়া বিছানার উপরে বসে পড়ল। কি করবে কিছুই বুঝতে পারছে না। কেমন ছেলে হবে আল্লাহই জানে। বড় লোকের ছেলেরা তো অর্কের মতোই নোংরা চরিত্রের হয়, যারা কাউকে সম্মান করতে জানে না। মায়া মনে মনে অর্ককে গালি দিয়ে বাবা মায়ের সাথে রাগ ঝাড়ছে। কপালে কি আছে আল্লাহই জানে। না না, এভাবে হয় না। বাসা থেকে পালিয়ে যাব, কিন্তু যাব কার কাছে? আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। কথাগুলো বলে বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে সে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো। হঠাৎ করে মায়ের চোখ আটকে গেল দেয়াল ঘড়ির দিকে। 4:10 দাঁতের ওপর দাঁত কেটে কিছুক্ষণ ঝিম দিয়ে থাকে মায়া। মায়া তো ভুলেই গিয়েছে 4:45 মায়ের টিউশনি আছে। তাছাড়া আজকের মাসের 5 তারিখ। আজকে পড়াতে গেলেই গত মাসের বেতনটা পাওয়া যাবে। এটা ভেবেই বিছানা থেকে নামার জন্য পা বাড়াবে, ঠিক তখনই মা এসে বাদ সাধলেন। মায়া, কোথায় যাচ্ছিস? টিউশনিতে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা কি? মা মানে কি? মা, আজ বাদে কালকে তোর বিয়ে, আর তুই কিনা এখন টিউশনিতে যাচ্ছিস? জানাজানি হয়ে গেলে সবাই কি মনে করবে? মনে করার কি আছে মা? আমি তো আজ নতুন টিউশনিতে যাচ্ছি না। আমি 5 বছর ধরেই তো টিউশনি করে নিজের খরচ জোগাড় করেছি। তাহলে আজ তুমি এসব বলছো কেন? বলছি এই কারণে যে কালকে তোর বিয়ে। মা, তুমি এসব বিয়ে টিয়ের কথা বলো না তো। আমাকে এখন বের হতে হবে। মায়ের মা কোনো জবাব না দিয়ে রুমের থেকে বেরিয়ে গেল। মায়া ও মায়ের দিকে লক্ষ্য না করে মোবাইলটা হাতে নিয়ে তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কোথাও রিস্কা দেখছে না। রাগান্বিত হয়ে হাঁটতে শুরু করলো। এদিকে সময়ও নেই যে হেঁটে যাবে। খুব কষ্ট করে দ্রুততার সাথে হেঁটে টিউশনিতে পৌঁছালো মায়া। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজানোর মতো শক্তি পাচ্ছে না আজ। তারপর গায়ের জোরেই কলিং বেল বাজালো। মায়ার ছাত্র রিফাত এসে দরজাটা খুলে দিল। মায়া গিয়ে টেবিলে বসলো। রিফাত এসে খাতা কলম বের করে মায়ের সামনে এগিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনি আমাকে গণিত করতে দিয়ে লেট নিন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টেনটনে আছেন। রিফাতের মুখের দিকে হাঁ করে তাকিয়ে গলার ভিতরে ঢোক গিলল মায়া। ভাবছে সত্যি কি মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে আমি টেনশনে আছি। কিছুটা ঘাবড়ে যায় মায়া। একটু বাদে রিফাতের মা এসে মায়ের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিতেই মায়া মুখটা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে ঠোঁটের করে মুচকি হাসি দিল। মায়া, তুমি কি অসুস্থ বা কোনো কিছু নিয়ে টেনশন করছো? ভাবি, আসলে কালকে আমার বিয়ে, তাই ওটা নিয়ে টেনশনে আছি। আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু আমার পরিবার সেটা মানতে নারাজ। এটা নিয়েই চিন্তায় আছি। আরে মায়া, এটা তো খুব ভালো কথা, বিয়ে হলেই তো ভালো। রিফাতের মা
রুমের এসি অন করে দিল। মায়া তুমি বসো, আমি আসতেছি। মায়াকে রেখে রিফাতের মা চলে গেল। মায়া রিফাতকে পুরনো গণিত করতে দিয়ে ঝিম মেরে বসে আছে। প্রায় মিনিট 10 পরে রিফাতের মা রুমে আসলো। মায়ার সামনে ট্রে ভর্তি করে হরেক রকমের ফল কেটে নিয়ে আসলো। মায়া ফল খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। মায়া ফল খাওয়া শেষ করলে রিফাতের মা মায়াকে গত মাসের বেতন দিয়ে বলল, মায়া তুমি আজকে বাসা চলে যাও। যদি বিয়ে হয়েও যায় তবুও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবা, কখনো স্বামীর উপরে নির্ভর করবা না। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মায়া পড়ানো শেষ করে টিউশন থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মায়া ভাবছে বাবার মাথাটা আসলেই গেছে, না হলে বলা নেই কওয়া নেই হুট করেই তার মেয়ের বিয়ে ঠিক করতে পারে। ভাবলেও পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভাবনার মাঝখানে মায়া ছোট ছোট পায়ে এগিয়ে চলছে। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। মায়ের সাথে সাথে নিজেকে সামলে নিয়ে সরি বলে পিছনে ফিরে তাকায়, কিন্তু লোকটা তার নিজের মতো হেঁটেই চলেছে। এত জোরে ধাক্কা খাওয়ার পরেও সে টের পায়নি, মনে হচ্ছে ছোটখাটো একটা হাতি। মায়া চেঁচিয়ে উঠল, এই সানি সানি, সানি পিছনে ফিরে তাকালো, দেখলো মায়া গলা উঁচু করে ডাকছে। কি রে, এত ডাকছিস শুনতে পারছিস না? ভেড়ার মতো চেঁচাচ্ছিস কেন? কি বললি, আমি ভেড়া? না, গরু। দেখ সানি, এবার কিন্তু আমি রেগে যাব বলছি। বাহ, তুই রেগে গেলে তাতে আমার কি? তাও তোর কি মানে? একবার রেগে গেলে বুঝতে পারবি। তার কোনো দরকার নেই, ডাকছিস কেন তাই বল। কালকে আমার বিয়ে, জানিস? হ্যাঁ জানি। তোর ভেতরে কোনো অনুভূতি কাজ করছে না? না, তোর বিয়ে তাতে আমার কি? ভালোই হবে, আমার একটা শত্রু কমবে। তুই নাকি আমাকে বিয়ে করবি? আমি বিয়ে করব? তাও আবার তোকে? না, এসে পারলাম না। ও, তাহলে আমার ধারণা ভুল ছিল। কথাটা বলেই মায়া চলে যেতে নিলে সানি মায়ের ডান হাতটা চেপে ধরলো। মায়া শোন। মায়ার চোখ তুলে ছানির দিকে তাকাতেই চোখ থেকে দুফোঁটা জল টপকে পড়লো। সানির চোখও মায়ের মতো কেঁদে উঠতে চাইলো। আমার তো ইচ্ছাই ছিল না তোকে আমার বউ করব, কিন্তু আমার তো সেই স্বার্থ নেই। তুই কোথায় আর আমি কোথায়? তোর পরিবার কখনো আমাদের বিয়ে মেনে নেবে না। শুনেছি বড়লোক ঘরের সন্তানের সাথে তোর বিয়ে ঠিক করেছি। দোয়া করি তুই সুখে থাক, তোর সুখেই আমার সুখ। মায়ের চোখ দুটো পানিতে টলটল করে উঠল। চোখ দুটো মুছে একটু হাসতে চেষ্টা করলো সে, কিন্তু হাসিটা মুখ ফুটে বেরোলো না। ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি রেখে বলল, চল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। মায়ের এমন কথা শুনে সানি তো পুরো শকড হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। মায়া সানির দিকে আর চোখে তাকাচ্ছে। কি হলো সানি, কিছু তো বল। না মায়া, এটা হয় না। আমি তোকে বিয়ে করতে পারবো না, আমার সাহস নেই পালিয়ে যাওয়ার। সানি, তুই যদি আমাকে ভালোবেসে থাকিস, সানি তুই যদি আমাকে ভালোবেসে থাকতি তাহলে এমন কথা বলতে পারতি না। তোর সাহস নেই, তাহলে ভালোবাসলি কেন? ভালোবাসাটা একটা অভিনয় ছিল, তাই না? না মায়া। জাস্ট শাট আপ। তোর মুখে আমি আর কোনো কথা শুনতে চাই না। সানি মায়ের হাত টেনে ধরলে মায়া হাতটা ছাড়িয়ে সানির দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে চলে আসলো। বাসায় এসে মোবাইলটা টেবিলের উপর রেখে ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে মেরে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে। এতদিনে সে মানুষ চিনেছে, এই মানুষটাকে এতদিন বিশ্বাস করেছে। আজ সে বুঝতে পারলো সানি তাকে কখনোই ভালোই বাসেনি, সব ছিল মিথ্যে ছলনা। মায়ার মা রুমে এসে বলল, কিরে, মুখ ভার করে আছিস কেন? কখন বাসায় ফিরলি টের পেলামই না তো। মাত্রই এসছি। আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে আমার রুমে আয়, কথা আছে। মা চলে গেলে মায়া পথের দিকে তাকিয়ে থাকে। রাত্রি প্রায় 10টা। মায়া একাকী চুপচাপ ঘরে বসে আছে। অনির্দিষ্ট ভাবনা মাথার ভিতরে। ইতিপূর্বে কখনো তার মাথার ভিতরে এতটা ভাবনা ছিল না। বাহিরে যথেষ্ট কোলাহল মুখর পরিবেশ, কিন্তু কোলাহল মায়ের মোটেও পছন্দ না। নির্জনতা, নীরবতা তার সবচেয়ে বেশি প্রিয়। হঠাৎ সুমনা এসে ঘরে ঢুকতেই দরজায় খট করে একটা আওয়াজ হলো। ঘরের নীরবতা কেটে গেল। সুমনা কোনো কথা না বলে মায়ার সামনে গিয়ে বসলো। মায়া সুমনার দিকে তাকালো। মায়া, একা একা বসে কি ভাবছিস? তোর তো আজ খুশি হওয়ার কথা, কালকে তোর বিয়ে। মায়া ঠোঁটের কোণে একটু হাসার চেষ্টা করলো। কই, কিছু ভাবছি না তো, এমনি বসে আছি। সুমনা মায়াকে জড়িয়ে ধরে বলল, দোস্ত,
বিয়ে হয়ে গেলে আমাকে তুই ভুলে যাবি না তো? মায়া তো হতভম্ব হয়ে গেছে, মুখ ফুটে কিছু বলতে পারছে না, তবু আমতা আমতা করে বলল, কি যে বলিস না তুই, বিয়ে হলে কি তোকে ভুলে যাওয়া যাবে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। তোকে ভুলে যাওয়া আর নিজেকে ভুলে যাওয়ার সমান কথা। কি? সুমনার চোখের পানিতে মায়ের কাঁধ ভিজে যাচ্ছে। মায়া সুমনার মুখটা তুলে বলল, তুই কাঁদছিস? নিশ্চুপ সুমনা। এই সুমনা, কাঁদিস না। আমি কি মরে যাচ্ছি নাকি? বিয়ে হলে কি হবে, কলেজে তো দেখা হবেই। তুই আগেও যেমন ছিলি, বিয়ের পরেও তেমনই থাকবি। মায়া কিছুক্ষণ চুপ থাকার পরে বলল, সুমনা, হ্যাঁ বল। তুই কালকে আমার সাথে যাবি? কোথায়? কোথায় আবার? আমি যেখানে যাব সেখানে। মানে তোর শ্বশুর বাড়ি? তোর সাথে যাওয়ার জন্য তো আরও কত মানুষ আছে। তাতে কি হয়েছে? তুই তোর জায়গায় আর বাকি সবাই সবার জায়গায়। আচ্ছা মায়া, তোর কি ছেলে পছন্দ হয়েছে? আমি তো ছেলে দেখিনি। কি বলিস তুই? ছেলে না দেখেই বিয়ের জন্য রাজি হইলে কি করে? মায়া আর কোনো কথা বলতে পারলো না, ঝরঝর করে কেঁদে ফেলে। মায়া কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। মায়া কান্না থামাতে চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণরূপে পারে না। কোনো মতে কান্না সংবরণ করে চাপা স্বরে বলে, আর ভাগ্যটা এমনই রে। বলা নেই ক নেই, বাবা মা আমার বিয়ে ঠিক করলো কোনো এক ধনী পরিবারের ছেলের সাথে। মায়া, তাহলে আঙ্কেল আন্টিকে বলিসনি কেন যে তোর এই বিয়েতে মত নেই? বিয়েটা তো কোনো পুতুল খেলা না। যদি তোর ছেলে পছন্দ না হয় তাহলে সারা জীবন ওই ছেলেকে নিয়ে কী করে থাকবি? তখন তোর সম্পর্ক ভাঙতেও পারে। চমকে ওঠে মায়া। কি করব বল? বাবা মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা তাদের কথায় অটল। আমার কোনো কথাই তারা শুনছেন না। তখন তোর সম্পর্ক ভাঙতেও পারে। আচ্ছা মায়া শোন, একটা কাজ কর, কাল তোর ছেলে পক্ষ আসবে। যদি তোর ছেলে পছন্দ না হয় তাহলে সরাসরি বলে দিবি যে তুই এই বিয়ে করতে পারবি না। সবাই যখন কারণ জিজ্ঞাসা করবে তখন তুই বলবি তোর ছেলে পছন্দ হয়নি, আর আমি তো তোর সাথে আছি। মায়া সুমনার হাত ধরে বলল, জানি না কি হবে, তবে আমার খুব অস্থির লাগছে। সুমনা মায়াকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মায়া ঘুমাতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। সাঁতার না জানা আনাড়ি মানুষের মতো ভাবনার অকল সমুদ্রের মাঝে সে যেন হাবুডুবু খেতে থাকে। এমন সময় মনে পড়ল, মা তো তাকে দেখা করতে বলেছিল। বিছানা দিয়ে নামার জন্য পা বাড়াতে যাবে, তখনই মায়ের মা এসে রুমে ঢুকলো। তারপর মায়ের পাশে বসলো। মায়ের গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতেই মায়া মায়ের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। শিরিন বেগম বিস্মিত হলেন। মায়া, কি হয়েছে? কাঁদছিস কেন? মা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। মায়া, তুই ঘুরে ফিরে এক কথাই বলছিস কেন? আজ না হয় কাল বিয়ে তো তোকে করতেই হবে। ভালো ছেলে যখন পেয়েছি, সাথে সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। এখন তুই বল, আমি কি কোনো ভুল করেছি? মায়ের চোখ দুটো জলে ছলছল করে ওঠে। মায়ের প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। মায়া, তুই যদি মনে করিস যে আমরা যেটা করেছি ওইটা ভুল, তোর ভালো মন্দ দেখার মতো আমাদের কোনো অধিকার নেই। তাহলে কালকে সকালে তোর সিদ্ধান্ত জানাবি। চেষ্টা করব তোর সিদ্ধান্তকে প্রাধান্য দিতে। কথাগুলো বলেই শিরিন বেগম চলে গেল। মা চলে গেলে মায়া বিছানার সাথে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় শুয়ে আছে। রাত্রি প্রায় শেষ, চারিদিকে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। তবুও আবছা অন্ধকারে খুব বেশি দূরে দেখা যাচ্ছে না। সারা রাত ঘুমোয়নি দেখে মায়ার প্রচণ্ড পেন করতে থাকে। বিছানা থেকে নেমে জানালার পর্দা সরিয়ে দিলে রোদের কিরণ এসে লাগে মায়ার মুখের উপরে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। দরজাটা খুলে রান্নাঘরের দিকে চোখ পড়ল। রান্নাঘরের লাইট অফ করা, পুরনো ঘরে কোনো শব্দ নেই। কি ব্যাপার? প্রতিদিন মা তো এই সময় রান্নাঘরে বসে নাস্তা রেডি করে, কিন্তু আজ তো পুরো বাড়ি নিশ্চুপ। কৌতূহলী হয়ে মায়ের রুমে ঢুকতো মায়া। দরজাটা চাপানো দেখে বাহির থেকে মাকে ডাক দিল। মা, মায়ের ডাক শুনে রুমের ভেতর থেকে বেরিয়ে আসে মা। আসবো? আয়। মায়া গুটি গুটি পায়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। শিরিন বেগম মায়ের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মায়া, এবার তোর মতামত জানা। তুই কি এই বিয়েতে রাজি? মায়া মায়ের দিকে আর চোখে তাকায়, তারপর কণ্ঠস্বর নিচু করে বলল,
আমি বিয়েতে রাজি, এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। শিরিন বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল। দোয়া করি মা, তুই সুখী হ। বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি ভর্তি মেহমান আসতে লাগলো। আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে উপস্থিত হলেও সবার মাঝে একটা কৌতূহল যে মায়ের বাবা এমন বেকার ছেলের সাথে তার একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছে। যতই ছেলের বাবার সব থাকুক না কেন, কিন্তু ছেলে তো বেকার। মায়ের বাবা শেষ পর্যন্ত মেয়ের বিয়েটা সম্পূর্ণ করলেন। সবার মনের আনন্দেই বন্যা বয়ে যায়। অথচ মায়া এখন পর্যন্ত বরকে দেখেনি, যার সাথে একটু আগেই তার বিয়েটা হলো। মায়ের মনটা ছটফট করছে। কার সাথে তার বিয়েটা হলো তাকে এক নজর দেখার জন্য। আলোকিত কমিউনিটি সেন্টারের রং বেরঙের আলো, হাজার রকমের আলো শুধু জ্বলছে আর নিভছে। মায়ের বাবা কোনো কিছুতেই কমতি রাখেনি। অত্যন্ত ধুমধামের সাথে বিয়েটা হলো। এখনো হচ্ছে বলা যাবে না, বিয়ে হয়ে গেছে অনেক আগেই। এখন চলছে খাওয়া দাওয়ার পালা। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। একটু বাদেই মায়ের পাশে বরকে রাখা হলো। মায়ের মাথায় বিশাল ঘোমটা দেয়া আর বরের মুখে রুমাল দিয়ে ঢেকে রেখেছে। একটু পরেই সন্ধ্যা হয়ে এলো। সবাই বউকে নিয়ে ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ল। মায়ের হাত ধরে বরের বাড়ি থেকে আসা এক ভদ্রমহিলা গাড়িতে বসালেন। তার পাশে গিয়ে বসলো মায়ার বর। মায়া আর চোখে তাকাচ্ছে জানালার দিকে, বরের মুখটা এক পলক দেখার জন্য, কিন্তু সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। খুব দ্রুততার সাথে চালিয়ে পৌঁছে গেল স্বামীর বাড়ি। মায়ার হাত ধরে ছেলের ছোট বোন উপরে উঠল। সেখানে গিয়ে মায়াকে তার রুমে বসিয়ে দিল। মায়ের রুমে ঢুকতেই চোখ বড় হয়ে গেল। পুরো বিছানাটা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। রুমের দুপাশে ক্যান্ডেল জ্বালানো। মায়াকে নিয়ে বিছানার উপর বসিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। মায়া বসে আছে আপন মনে। ভয় লাগছে খুব। কার সাথে বিয়ে হলো তার মুখটাও দেখার সৌভাগ্য হয়নি তার। রাত্রি 2:10। দরজা খোলার শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে মায়া। কখন যে সে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে আসে একটু আগে যার সাথে বিয়ে হলো তার। রুমের লাইট অফ করা, তাই ক্যান্ডেলের আলোয় লোকটির মুখের দিকে তাকায় মায়া। আচ্ছা আলোয় লোকটির মুখটা দেখেই ভয়ে আটকে উঠল সে। হাত পা সমানে থরথর করে কাঁপতে লাগলো। এদিকে মায়ের অবস্থা খারাপ দেখে অট্টহাসিতে মেতে উঠল লোকটি। মায়ের চোখ কপালে উঠল। স্বপ্ন দেখছে না তো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একে তো ভয় লাগছে, তার উপর স্বপ্ন মনে হচ্ছে। চোখ দুটো দু হাত দিয়ে ডলতে লাগলো। আধো আধো চোখ করে সামনে তাকিয়ে পুরোই হতবাক হয়ে যায়। এ কি তুমি? কিন্তু হ্যাঁ আমি। এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব মায়া, মাই ডার্লিং। বলেছিলাম তোমাকে আমি আমার করবই, সেটা হোক ভালোবেসে অথবা জোর করে। এই অর্ক চৌধুরী যা চায় তা পায়। যদি কোনো কিছু তার পছন্দ হয় তাহলে সেটা কেড়ে নিতে জানে। সেদিন সবার সামনে আমার গালে থাপ্পড় মেরেছিলে, মনে আছে? অর্কের কথা শুনে গলার ভিতরে কয়েকবার ঢোক গিল মায়া। কি করবে বুঝতে পারছে না। অর্ক আবারও হাসলো। সেদিন তুমি আমার গালে থাপ্পড় মেরে আমাকে অপমান করেছিলে, আর আজকে আমি তোমাকে এই চার দেয়ালের মাঝে। ধর্ষণের কথা শুনে মায়া বিছানা দিয়ে নিচে নেমে খাটের পিছনে দাঁড়ায়। অর্ক দরজা লক করে দিয়ে বিছানার উপর বসলো। মায়া, তুমি লুকিয়ে বাঁচতে পারবে না। আজকে আমাদের বাসর রাত, আসো দুজনে এনজয় করি। মায়া ভয়ে সমানে থরথর করে কাঁপছে। অর্কের কথাগুলো বিষের মতো লাগছে, কিন্তু মায়া তো পুরোই ফেঁসে গেছে। অর্ক বিছানা থেকে নেমে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর আচমকাই মায়ের ঠোঁট দখল করে নিল। মায়া তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। অর্ক মায়ের ঠোঁট ছেড়ে দিয়ে গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। মায়া গালে হাত দিয়ে অর্কের দিকে তাকায়। মায়া কিছু বলার আগেই অর্ক মায়াকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, সেদিন সবার সামনে আমার গালে থাপ্পড় মারার কারণে তোকে বিয়ে করেছি, কিন্তু তুই এটা মনে রাখিস, তোকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর অধিকার কখনো পাবি না। অর্ক চৌধুরীর বউ হয়ে বাড়িতে থাকবি ঠিকই, কিন্তু স্বামীর ভালোবাসা কখনো পাবি না। কান খুলে শুনে রাখ। কথাগুলো বলে বালিশ নিয়ে ফ্লোরে ঘুমানোর জন্য পাটি বিছাতে লাগলো। মায়া অর্কের পাশে গিয়ে বলল, আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়েন, আমি নিচে ঘুমাচ্ছি। অর্ক কোনো কথার উত্তর না দিয়ে বিছানার উপরে গিয়ে শুয়ে পড়ল। মায়া ফ্লোরে বসে আছে। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল মায়া। সকালে মিষ্টি রোদের আলো অর্কের চোখে পড়ে ঘুম ভেঙে যায় তার।
চোখ খুলে মায়াকে ফ্লোরে বসে থাকতে দেখলো। মাথাটা ঝিমঝিম করছে মায়ার। অর্ক বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো মায়া এখনো ফ্লোরে বসে আছে। কি ব্যাপার, এখন এখানে বসে আছো কেন? যে অর্ক চৌধুরী যে মেয়ের রূপে পাগল হয়ে বিয়ে করেছে তাকে তার বিছানায় জায়গা দেয়নি। এবার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। তুই উঠবি নাকি তোকে টেনে তুলবো? মায়া অর্কের মুখের দিকে তাকায়। শোনেন, মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটাও শেখেননি মনে হয়। ভদ্রতার বিন্দু মাত্র ছোঁয়া নেই আপনার মনে। ও হ্যাঁ, ভুলেই তো গেছি, আপনি হলেন বাবা মায়ের বিগড়ে যাওয়া ছেলে। যে নিজেকেই সম্মান দিতে জানে না, সে মানুষকে কি করে সম্মান দেবে? গতকালকে মন খারাপ ছিল, তাই আপনার কথার কোনো উত্তর দিইনি। এখন আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শোনেন। আপনার মতো ছেলেকে আমি ঘৃণা করি। আর স্বামী তো দূরের কথা, আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগছে। আপনাকে কখনো আমার স্বামী বলে পরিচয় দিব না, কারণ স্বামীর জায়গাটা পবিত্র, যেটা সবাইকে দেয়া যায় না। অর্ক ভ্রু কপাল একত্রে করে রুম থেকে বেরিয়ে গেল। মায়া আস্তে আস্তে উঠে ফ্লোরে রাখা বিছানা তুলে এক পাশ করে রাখলো। দরজায় খটখট শব্দে মায়া মাথার ঘোমটা টেনে বিছানার উপর গিয়ে বসলো। অর্কের ছোট বোন হাত ভর্তি ট্রেতে করে নাস্তা নিয়ে এলো। মায়াকে দেখে মুখের কোণে হাসি ফুটে উঠল। মায়াও হাসলো। বিছানার উপরে নাস্তার ট্রেটা রেখে মায়ার পাশে বসলো। অর্কের ছোট বোন মায়ের দিকে হা করে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে মায়ের খুবই আনিজি লাগছে। মায়া কথা বলার জন্য মুখ খুলবে, তখনই অর্কের ছোট বোন বলে উঠল, ভাবি, তুমি না দেখতে পরীর মতো। তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই। তাই তো বলি, আমার ছোট ভাইয়ের মাথাটা তুমি ঘুরিয়ে দিলে কিভাবে? হুম। ভাইয়া তো জিদ করে বসেই ছিল তোমার সাথে 3 দিনের মধ্যে বিয়ে না দিলে যে আত্মহত্যা করবে। তারপর আর কি করার, তোমাকে খোঁজার মিশন শুরু করলো। তারপর তো একবারে বিয়ে করে তোমাকে ঘরে নিয়ে এলো। জানো ভাবি, আমার ভাইটা খুব জেদি, যেটা বলে সেটাই করে। ছোটবেলা থেকে আদর পেয়ে পেয়ে এমন বাঁদর তৈরি হয়েছে। এই যা, নতুন ভাবির সাথে সকালবেলায় প্যানপ্যানানি শুরু করে দিলাম। তা ভাবি, তুমি তো কিচ্ছু বলছো না, লজ্জা লাগছে বুঝি? হুম। মায়া ফিক করে হেসে দিল। এই যে আমার মিষ্টি ননদিনী, তোমার নামটা কি শুনি? মায়ের কথা শুনে অর্কের ছোট বোনের কথা বলা বন্ধ হয়ে গেছে। তোতলাতে তোতলাতে বলল, মিষ্টি। মায়া তো পুরোই অবাক। মুস্কি হাসি দিয়ে বলল, তুমি দেখতে যেমন মিষ্টি, নামটাও মিষ্টি রেখে ভালো করেছে। বলো। নিচে থেকে উচ্চস্বরে আওয়াজ শোনা যাচ্ছে। মিষ্টি কিছুক্ষণ চুপ করে খেয়াল করছে কার কণ্ঠস্বর এত সকালবেলা। মনে মনে যা ধারণা করেছিল তাই হয়েছে। কণ্ঠস্বরটা তার মায়ের। বুঝতে পারলো তিনি এখন তার আগের রূপে ফিরে এসেছে। ভাবি, তুমি নাস্তা করো, আমি নিচে যাচ্ছি। মিষ্টি বসা ছেড়ে উঠে যাওয়ার জন্য পা বাড়াতেই যাবে, ঠিক তখনই জিহ্বাতে কামড় দিয়ে মুখটা পিছনে ফিরে তাকিয়ে বলল, ভাবি। মায়া মুখটা তুলে মিষ্টির দিকে তাকিয়ে, সরি ভাবি। মিষ্টির মুখে সরি শব্দটা শুনে চমকে গেল সে। কি হলো, হঠাৎ করে সরি বলছো যে? কি হয়েছে? আসলে তুমি তো আমার বড়, কিন্তু ভুলে তোমাকে আপনি না বলে তুমি করে বলে ফেলেছি। প্লিজ ভাবিজি, রাগ করো না। এই যে কান ধরে বলছি। ধুর পাগলি, কি যে বলো না তুমি। রাগ করবো কেন? তুমি শব্দটাই শুনতে মধুর লাগে, মনে হয় কত আপন। আর আপনি তো অচেনা মানুষকে বলে। তুমি যে প্রথম সাক্ষাতে আমাকে আপন করে নিয়েছো, এটাই তো আমার সৌভাগ্য। মিষ্টি মায়াকে জড়িয়ে ধরলো। ভাবি, তুমি কত ভালো, আর আমার বড় ভাবি, তার কথা শুনলে গা জ্বলে আমার। মায়া মিষ্টির দিকে তাকিয়ে বলল, কথা শুনলে গা জ্বলে কেন? কোনো সমস্যা? তুমি নিজেই বুঝতে পারবে কেন গা জ্বলে। ও আচ্ছা ভাবি, তুমি নাস্তা করে নাও, আমি আবার পরে আসতেছি। মায়া আস্তে আস্তে নাস্তা করে বিছানার উপরে মাথাটা ঠেকিয়ে আধশোয়া অবস্থায় শুয়ে পড়ল। এক রাতের ব্যবধানে মায়ের অবস্থা বেশ করুণ হয়ে উঠল। মায়া বেশ চিন্তিত এই বিয়েটা নিয়ে। শেষমেশ অর্ক চৌধুরীর সাথে বিয়েটা হবে কল্পনাও করতে পারেনি। মাথাটা পুরোই খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়ে উঠেছে। সকালের পরিবেশটা খুব মনোমুগ্ধকর, কিন্তু মায়ের কাছে ভালো লাগছে না।
ঘড়ির দিকে তাকায় 8:05। কালকে তার কলেজে জরুরি ক্লাস আছে, কিন্তু কি করে কলেজে যাবে বুঝতে পারছে না। অর্কের বাসা থেকে কলেজ বেশ দূরে, হেঁটে যেতে পারবে না সে, কারণ হেঁটে গেলে আধ ঘন্টা লেগে যাবে। কিন্তু কালকে তার কলেজে যাওয়াটা ভীষণ জরুরি। একবার অর্কের সাথে কথা বলে দেখব নাকি? ধুর, কি যে ভাবি। অর্ক কখনোই আমাকে সাহায্য করবে না, যেভাবেই হোক অন্য ব্যবস্থা করতে হবে। মায়া জানালার পাশে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মনটা ভীষণ খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে তার। হঠাৎ তার বাবা মায়ের উপরে রাগটা টকবক করে জ্বলে উঠল সমস্ত শরীরে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। দ্রুততার সাথে জানালার কাছ থেকে এসে আস্তে আস্তে বিছানার উপর বসলো। বিছানার সাথে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় শুয়ে আছে। আচমকাই নিচ থেকে খুব জোরে চিল্লাচিল্লির আওয়াজ কানে আসতেই শোয়া থেকে উঠে বসলো। চোখ যেন টেনে খুলতেই পারছে না, তবুও খুব জোর করে চোখ মেলে তাকালো। বিছানা দিয়ে নেমে দরজার পাশে দাঁড়িয়ে দরজাটা একটু ফাঁক করে তাকালো। নিচে অর্কের মা মোবাইলে জোরে জোরে কথা বলছে। মায়ের গলা এত বড় যে নিচ থেকে উপরে বসে শোনা যাচ্ছে। মায়ের মাথার ঘোমটাটা টেনে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। মায়া নামার সময় অর্কের মা বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো। মায়া সেদিকে তেমন নজর না দিয়ে অর্কের মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মায়াকে দেখে ফোনটা রেখে বিরক্তির স্বরে বলল, এ কি, তুই এখানে এসেছিস কেন? তোর কি কাজ নিচে? আমতা আমতা করে গলার ভেতরে কয়েকটা ঢোক গিলে তারপর বলল, আপনি কথা বলছেন তাই এসেছি, ভাবছিলাম যদি কিছুর প্রয়োজন হয়। শোন, বেশি নাকামি করবি না, তোর মুখটা দেখলেও মেজাজ গরম হয়। শোন, তোকে আমি কখনো আমার পুত্রবধূ হিসেবে মানি না, আর মানবও না। মা, এই, তুই আমাকে মা বলে ডাকবি না। মায়া মায়ের কথায় কোনো উত্তর দেয়নি। মাথাটা নিচু করে নিচ থেকে উপরে চলে গেল। অর্কের মা বিড়বিড় করতে করতে রান্নাঘরে ঢুকলো। মায়া রুমে গিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে পানি পড়ছে। মায়া ভাবতে থাকে, আকাশের ভাসমান মেঘগুলোর মতো অসংখ্য অগণিত ভাবনা তার বুকের মাঝে সারাক্ষণ খেলা করে। মনে হয় যেন এই মেঘ তার আকাশ থেকে কোনোদিন শেষ হবে না। একসময় অর্ক এসে রুমে ঢুকলো। মায়া দরজা খোলার আওয়াজ শুনে মুখটা ঘুরিয়ে তাকায়। অর্কের চোখে চোখ পড়লে অর্ক রাগে লুকিয়ে মায়ের দিকে তাকায়। মায়াও ভ্রু কপাল একত্র করে এক ধ্যানে অর্কের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আছি, তাতে কার বাপের কি? শোনেন, বাপ তুলে একটা কথাও বলবেন না। অর্ক মায়ের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, কি বললি তুই? আবার বল। যা বলার বলছি, বারবার বলবো নাকি? হ্যাঁ বলবি, 100 বার বলবি। যদি না বলি? অর্ক মায়ের চুলের মুঠি ধরে বলল, ভিখারির মেয়ে, তোর এত বড় সাহস হলো কিভাবে? তোর যত বড় মুখ না, তুই তত বড় কথা বলিস। মায়া এবার রাগের বশে অর্কের হাত ছিটিয়ে ধাক্কা মেরে এক পাশ করে দাঁড়ায়। অর্ক এবার ফসতে ফসতে মায়াকে টেনে বিছানার উপর ফেলে দিয়ে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। মায়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তোতলাতে তোতলাতে বলে, কি করছেন আপনি? অর্ক কোনো কথা বলছে না। মায়ার দুহাত শক্ত মুঠি করে চেপে ধরেছে। ধীরে ধীরে মায়ের মাঝে ডুব দিল। মায়ের চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয়ে স্বামীর ভোগের শিকার হতে হলো তাকে। অর্কের চাহিদা মিটে গেলে মায়াকে ছেড়ে দিয়ে শার্ট পরতে পরতে বেরিয়ে যেতে নিলে মায়া বিকট আওয়াজে ডাক দিল, অর্ক চৌধুরী, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভোগ করা শেষ, এখন পালিয়ে যাচ্ছেন? আপনি তো সেই অর্ক চৌধুরী না। গতকালকে বলেছিলেন আমাকে কখনো স্ত্রীর অধিকার দেবেন না, তাহলে আজকে কোন অধিকারে আমাকে ধর্ষণ করলেন? জবাব দিন। অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মায়ের প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। কি বলবে? নিজেকে তো সত্যি অপরাধী মনে হচ্ছে। আসলেই তো সে মায়াকে ধর্ষণ করেছে। অর্ক স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ, তারপর রুম থেকে বেরিয়ে যায়। অর্ক চলে গেলে মায়া ফ্লোরে হাত পা মেলে দিয়ে বসে থাকে। চোখ দিয়ে পানি পড়ছে। 2 হাত দিয়ে পানি মুছতে থাকে, তবুও পানি বেরিয়ে আসতে থাকে। প্রায় আধ ঘন্টা ফ্লোরে বসে থেকে বিছানার নিচ থেকে বাবার বাড়ি থেকে আনা ব্যাগ খুলে শাড়ি বের করলো। তারপর তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঝর্ণার পানি ছেড়ে দিয়ে ফ্লোরে বসে থাকলো। প্রায় 1 ঘন্টা ভিজার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। চোখ দুটো তার লাল হয়ে আছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। শাওয়ার নিয়ে খুব কষ্টে হেঁটে বিছানার উপরে বসলো। হাঁটার মতো শক্তি নেই মায়ার শরীরে। তারপর দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে রাখে।
মায়া ভাবছে কি থেকে কি হয়ে গেল। কত স্বপ্ন ছিল, তার এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। মায়ের মতো এত ফুটন্ত ফুল এভাবে ঝরে যাচ্ছে। পৃথিবীর মানুষগুলো কি যে নিষ্ঠুর। বাবা বলো মা বলো সবাই স্বার্থপর। স্বার্থের জন্য তার নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারি। সব মানুষগুলো শুধু পায়ের তলায় ফেলে পিষে চ্যাপটা করে ফেলতে চায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, মায়া এখনো শুয়ে আছে। শরীরটা খুব খারাপ লাগছে। মিষ্টি এসে খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু মায়া খেতে ইচ্ছে করেনি বলে খাবার যেমনটা তেমনই রাখা আছে টেবিলের ওপরে। ফাল্গুনের শেষ বিকেল, চারদিকে যান্ত্রিক ও কোলাহলের মাঝেও প্রকৃতিতে কিসের যেন একটা বিষণ্ণ নীরবতা। যে বিষণ্ণতা ও নীরবতা বিষণ্ণ মন ছাড়া যেন কারো বোঝার উপায় নেই। মায়া একাকী ছাদের কোণে বসে আছে, কি ভাবছে নিজেই জানে না। লক্ষ্যহীন ভাবনা। বসন্তের আগমনে চারদিকে নবরূপের শ্বাস রব। গাছে গাছে ফুলে ফুলে অদ্ভুত মন মাতানো গন্ধ। নানান রঙের নানান সুরে প্রকৃতি হাসছে মন করা সৌন্দর্য নিয়ে। ভাবনার মাঝে হঠাৎ পায়ের আওয়াজ শুনে মায়া পাশ ফিরে তাকায়। দেখলো মিষ্টি দাঁড়িয়ে আছে। ভাবি, তুমি এখানে একা একা কি করছো? নিচে চলো। নিচে ভালো লাগছে না, তাই ছাদে আসলাম। আমি কি তোমার পাশে বসতে পারি? মিষ্টির মুখে হাসি। মায়ের বুকের মাঝে হঠাৎ এক চিলতে ভালো লাগার বাতাস যেন ঝর্ণার মতো কলকল করে বয়ে গেল। মায়া মিষ্টির দিকে তাকিয়ে হাসছে। ভাবি ননদ দুজনেই হাসতে লাগলো। মায়াকে সাথে নিয়ে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই ছাদ থেকে নেমে যায় মিষ্টি। নিচে নেমে মায়াকে বলল, ভাবি, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। তুমি একা বানিয়ে আনবে? ধুর পাগলি, তুমি একা কেন, আমিও তোমার সাথে বানাবো। না এই মিষ্টি চুপ করো, একটা কথাও শুনছি না তোমার। আমিও তোমার সাথে নাস্তা বানাবো। ঠিক আছে। মিষ্টির সাথে মায়া রান্নাঘরে ঢুকে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। মায়া লুচির সাথে সবজি বানালো, তার চা বানিয়ে ফ্লাস্ক সেভ করে ডাইনিং টেবিলে সাজালো। মিষ্টি, তুমি সবাইকে নাস্তা খাইয়ে দাও, আমি আমার রুমে যাচ্ছি। ঠিক আছে ভাবি, তুমি রুমে যাও, আমি সবাইকে খাইয়ে তোমার কাছে আসতেছি, তারপর দুজনে একসাথে খাবো। ঠিক আছে। মায়ের বুকের ভিতর কঠিন একটা ভালো লাগার দোল দেয়। ঠোঁটের কোণে অদৃশ্য হাসি হেসে তারপর রুমে গিয়ে বসলো। এমন সময় অর্ক রুমে আসলো। মায়ের চোখ অর্কের দিকে পড়তেই দ্রুততার সাথে চোখ নামিয়ে নিল। অর্ক এসে গা থেকে জামাটা খুলে আলনায় উপরে রাখে, তারপর বিছানার উপর পা ঝুলিয়ে বসে। পা থেকে জুতা খুলতে খুলতে মাথাটা নিচু করে বলল, মায়া, আই এম রিয়েলি সরি। মুখটা অর্কের দিকে তাকিয়ে বলল, কিসের সরি? আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য দুঃখিত। আসলে বাস, অনেক হয়েছে। আপনার মুখে এসব কথা মানায় না। আপনি যেটা করেছেন তার কোনো ক্ষমা নেই। আপনি একটা লম্পট চরিত্রহীন। মায়া, মুখে লাগাম টেনে কথা বলো। লাগাম টেনে কথা বলবো কেন? যা সত্যি তাই বলছি। অর্ক এবার দাঁতের উপরে দাঁত চেপে ধরে বসলো। আর একটা কথা বলে দেখো তো দেখি, তারপর দেখো আমি কি করি। অর্কের চোখ দুটো লাল হয়ে আছে। মায়া ভয়ের চোটে ঢোক গিলল, তারপর আর কোনো উত্তর দিল না। চুপচাপ মাথাটা নিচু করে তাকিয়ে থাকলো। অর্ক মায়ের দিকে এগিয়ে আসলো, তারপর মায়ের দিকে চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে মায়া বলল, আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বেশ করেছি। আপনি আমার থেকে দূরে থাকেন। যদি না থাকি তখন বুঝবেন। দেখেন। বলেই মায়া চলে যেতে নিলে অর্ক মায়ের হাত খপ করে চেপে ধরল। মায়ের সমস্ত শরীরে অদ্ভুত শিহরণ জাগে, তবুও নিজেকে সম্পূর্ণ নির্বিকারে রাখতে ছলনার আশ্রয় নিয়ে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। আবার হাত ছাড়েন বলছি, ব্যথা লাগছে কিন্তু। লাগুক। মামার বাড়ির আবদার নাকি? হাত ছাড়েন, না হলে কিন্তু আমি চিৎকার করব। অর্ক মুখ চেপে ধরে হাসতে লাগলো। হ্যাঁ, চিৎকার করো। তারপর মায়ের কানের কাছে মুখটা এনে বলল, তা চিৎকার করে কি বলবে? বলবো আপনি আমাকে কি বলো? আমি তোমাকে কি বলবো? আপনি আমাকে ভয় পাচ্ছ কেন? বলো, আমি তোমাকে কি করেছি? মায়া আর কথা বলতে পারছে না। তারপর বুকের ভিতর কিসের যেন ভাঙচুর হয়, বুকটা ধড়পড় করতে থাকে। অর্ক আচমকাই মায়াকে একটানে বুকের সাথে জাপটে ধরে বলে, এতক্ষণ ভালোভাবে সরি বলছিলাম,
কিন্তু তোমার তো দেখছি ভাব বেড়ে গেছে। এবার দেখবো তুমি কি করো। কথাটা বলতে বলতে মায়ের হাত আরো শক্ত করে চেপে ধরলো। মায়ের হাতে থাকা কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধল। মায়া প্রচন্ড যন্ত্রণায় হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু অর্ক রাগে লুকে মায়ের চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। মায়ের হাত বেয়ে গড়িয়ে রক্ত বের হতে থাকে। রক্ত গড়িয়ে যখন অর্কের হাত স্পর্শ করে, তখন অর্ক মায়ের হাত ছেড়ে দিয়ে হতবাক হয়ে যায়। ভয়ে তার চোখ দুটো কপালে উঠল। কি করলো সে? মায়ের হাত বেয়ে রক্ত বেরিয়ে আসে। অর্ক তড়িঘড়ি করে ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে ফার্স্ট এইডের বক্সটা বের করে মায়ের পাশে বসলো। মায়ের হাতটা নিজের কাছে নিয়ে তুলোয় করে ডেটল নিয়ে তারপর ক্ষতস্থানে লেগে থাকা রক্ত পরিষ্কার করে তারপর স্যাভলন মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। অর্ক মায়ের মুখের দিকে তাকিয়ে মায়ের হাত ধরে বিছানার উপরে বসিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অর্ক চলে গেলে মিষ্টি নাস্তা নিয়ে রুমে আসলো। ভাবির হাতে ব্যান্ডেজ দেখে দৌড়ে নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে ভাবির পাশে বসলো। ভাবি, তোমার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? ও তেমন কিছু না। তাহলে হাত কাটলো কিভাবে? আসলে আমি ওয়াশরুমে ঢোকার সময়ে পা পিছলে নিচে পড়ে যাই, আর হাতের চুড়ি ভেঙে কাঁচ বিঁধে গিয়ে এমন হয়েছে। কি বলো তুমি? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তুমি আমাকে ডাক দিলে না কেন? আসলে আমি নিজেই বুঝতে পারিনি। ও, তাহলে তোমার হাত ব্যান্ডেজ করলো কে? তোমার ভাই করেছে। ওহো, ভাবি আসো, আমি তোমাকে খাইয়ে দেই। মানে কি আবার? আসো বলছি। মিষ্টি মায়ের পাশে বসে লুচির সাথে সবজি দিয়ে মায়ের মুখে তুলে খাইয়ে দিল। মায়া খুব তৃপ্তি সহকারে খেলো। খাওয়ানো শেষ হলে মিষ্টি বলল, ভাবি তুমি একটু বসো, আমি ট্রেটা রেখে আসি। মিষ্টি চলে গেল। মায়ের হাতে প্রচন্ড পেন করছে, ভিতরে জ্বলছে খুব। মায়া হাতটা বালিশের উপর রেখে খাটের সাথে হেলান দিয়ে বসলো। প্রায় 30 মিনিট পরে মিষ্টি আসলো। ভাবি তুমি কি সজাগ আছো? মিষ্টির ডাক শুনে মায়া আচমকাই লাফিয়ে উঠে বসলো। সজাগ আছি। মিষ্টি মায়ের সামনে মেডিসিন আর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, ভাবি ব্যথার ওষুধটা খেয়ে নাও, তাহলে রাতে আর জ্বলবে না। আমি ডক্টরের সাথে ফোনে আলাপ করে রহমান চাচাকে দিয়ে আনিয়েছি। রহমান চাচা? ও সরি, তুমি তো রহমান চাচাকে চিনো না, কারণ এ বাড়িতে আসার পরে তো তোমার সাথে তার পরিচয় হয়নি। রহমান চাচা হলো আমাদের অনেক বিশ্বস্ত মানুষ, তাকে আমরা চাচা বলেই ডাকি, কখনো তাকে কাজের লোক মনে করি না। তোমাকে তার অনেক পছন্দ হয়েছে। সকালে আমাকে বলল এই মেয়েটা ছোট সাহেবের জন্য পারফেক্ট, বাসার সবাইকে সে ঠিক করতে পারবে। মিষ্টির কথা শুনে মায়াও পুরাই হা হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। মিষ্টি মায়ের মুখে ওষুধটা দিয়ে গ্লাসটা মুখের সাথে লাগিয়ে বলল, এই যে হাঁ করে লাভ নেই, পানিটা খেয়ে নাও জলদি, না হলে ওষুধের তিতা ভাবটা তোমার পুরো মুখে লেগে যাবে। মায়া তাড়াতাড়ি পানিটা খেয়ে নিল, তারপর মুখ চেপে ধরে হাসতে লাগলো। আচ্ছা ভাবি তুমি থাকো, আমি রান্নাঘরে যাচ্ছি। মিষ্টি শোন। কিছু বলবা? কি? কালকে সকালে আমার কলেজে জরুরি ক্লাস আছে, তাই কলেজে যাওয়াটা খুব জরুরি। এখন তুমি যদি আমাকে সাহায্য করতে তাহলে আমার উপকার হতো। মিষ্টি মুস্কি হাসি দিয়ে বলল, ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা। পরের দিন সকাল 6:45 মিষ্টির ডাকে ঘুম ভাঙলো মায়ার। আধো আধো ভাবে চোখ খুলে তাকায়, বিছানার পাশে তাকিয়ে দেখে অর্ক ঘুমোচ্ছে। 7টা বেজে আসছে। উফ, কি যে হলো আজ। অ্যালার্ম দিয়ে রাখলাম, সেটাও বাজলো না। আজকে মোবাইলটাও আমার সাথে মজা করে। তাড়াতাড়ি বিছানা দিয়ে নেমে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাবি, তুমি এখনো ঘুমোচ্ছ? রুমের দিকে উকি মেরে দেখে অর্ক আড়মোড়া দিচ্ছে বিছানার উপরে। সাথে সাথে মিষ্টির কণ্ঠস্বরটা আরো চওড়া হয়ে উঠল। ভাবি তুমি না? আমি কি করলাম মিষ্টি? কাল রাতে আমি তোমাকে কি বলেছিলাম?
কি বলেছিলে? ভাবি তুমি না, আমি কি? উফ, রাতে বললাম আর তুমি সকাল হওয়ার সাথে সাথেই ভুলে গেছো। যাও তোমার সাথে আড়ি। এই যে আমার মিষ্টি ননদিনী, আমি না সত্যি ভুলে গেছি, তুমি একটু মনে করিয়ে দাও না। এই যে কান ধরে বললাম, আর ভুল হবে না। মিষ্টি ফিক করে হাসি দিয়ে মায়াকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে যে আজকে তোমার কলেজে যাওয়ার কথা বলেছিলাম না। মায়া তো পুরাই হতবাক হয়ে যায়। মুখ খুলতে যাবে তখন মিষ্টি মায়ার কানে বলল, ভাইয়া জেগেই আছে, তুমি বলো যে তোমার সময় নেই, তুমি এখন যেতে পারবে না। যা বলছি তাই করো, কেমন? মায়া রুমে ঢুকে বলল, মিষ্টি, আমার এখন কাজ আছে, তাই তুমি একাই যাও, আমি এখন যেতে পারবো না। ভাবি প্লিজ না করো না, আমার সাথে চলো না প্লিজ। দুজনে চেঁচামেচির শব্দে অর্ক বিছানার উপর উঠে বসলো। মিষ্টি, কি হয়েছে? সকালবেলা কি শুরু করলি? মিষ্টি অর্কের দিকে তাকিয়ে বলল, দেখো না ভাইয়া, কালকে ভাবিকে বলছি আমার সাথে আজকে কলেজে যেতে হবে, কিন্তু ভাবি এখন যাচ্ছে না। তুমি একটু বলো না যেতে। মিষ্টি এত করে যখন বলছে, তাহলে যাও না ওর সাথে। ঠিক আছে। মিষ্টি মায়ের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে হাসতে হাসতে বেরিয়ে গেল। সকাল 8:10 মিষ্টি রেডি হয়ে মায়ের রুমের সামনে আসলো। ভাবি ভাবি বলে ডাকলো মিষ্টি। তুই ভেতরে এসে বস, মায়া রেডি হচ্ছে। প্রায় আধ ঘন্টা পর মায়া সাজগোজ করে বেরিয়ে আসলো। মনের মতো করে সেজেছে আজ। কালো রঙের শাড়ি পরেছে, চুলগুলো একপাশ করে ছেড়ে রেখেছে, ঠোঁটে গাঢ় করে খয়েরি রঙের লিপস্টিক লাগিয়েছে, মুঠো ভর্তি চুড়ি পরেছে। নিজের কাছেই নিজেকে ভালো লাগছে। মায়া বেরিয়ে আসলে মিষ্টি সহ অর্কের চোখ কপালে উঠল। অর্কের দিকে মায়ের চোখ পড়তেই অর্ক তো পুরোই বাকরুদ্ধ হয়ে যায়। মায়া তো এমনিতেই সুন্দরী, তাই হালকা সাজে দারুণ লাগছে। অর্ক মায়ের থেকে চোখই ফেরাতে পারছে না, বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মায়া তো লজ্জায় একাকার হয়ে যায়। মিষ্টি, তুমি কি রেডি? কল্পনার রাজ্য থেকে দুই ভাই বোন বেরিয়ে আসলো। হ্যাঁ ভাবি, আমি রেডি, কিন্তু ভাবি কালো রঙে তো তোমাকে পরীর মতোই লাগে। তোমাকে এই সাজে যে দেখবে সে তোমার প্রেমে হাবুডুবু খাবে। তাই তো বলি, তোমাকে দেখেই আমার ভাই পাগল কেন হয়েছিল, এবার সব জটলা খুলে গেল। অর্ক রাগে লুকে মিষ্টির দিকে তাকিয়ে বলল, এই তোর কলেজ আছে না? যা জলদি যা। মায়ার মিষ্টি বেরিয়ে গেল। গেটের সামনে দাঁড়িয়ে রিস্কার জন্য অপেক্ষা করছে দুজন। রিস্কা পেলেই দুজনে রিস্কায় বসলো। ভাবি একটা কথা বলি। একটা কেন, 10টা বলো, সমস্যা নেই। ভাবি আমার ভাইটা কিন্তু একদমই খারাপ না। তুমি চেষ্টা করলে ভাইয়াকে ভালো রাস্তায় আনতে পারবে। বন্ধুদের পাল্লায় পড়ে এটা ওটা খাওয়াই শিখেছে। তুমি যদি একটু কেয়ার করো তাহলে আমার বিশ্বাস ভাইয়া তোমার কথা ফেলতে পারবে না। একজন স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? মায়া পলকহীনভাবে কিছুক্ষণ মিষ্টির দিকে তাকিয়ে থাকে। কিছু তো বলো ভাবি। ঠিক আছে, আমি চেষ্টা করব। মিষ্টি মায়াকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, আচ্ছা ভাবি, আমি চাই আমার ভাইটাও আর 5 জন ভালো মানুষের মতো হোক। আমার সব স্বপ্ন এই ভাইটাকে নিয়ে। মিষ্টি এভাবে বলে না, নিজেকে সামলে নাও। কলেজের সামনে গিয়ে রিস্কা থামলো। মায়া রিস্কা থেকে নামলো। মিষ্টি রিস্কা ভাড়া দিয়ে বলল, ভাবি তুমি তোমার কাজ সেরে আসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, আমার কাজটা হয়ে এলে এখানেই আসবো। যাও। মিষ্টি সিঁড়িতে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর গেটের দিকে চোখ পড়তেই চমকে উঠল। ভয়ে ঢোক গিলতে লাগলো। এ কি ভাইয়া কলেজে চলে এসেছে? যদি আমাকে দেখে ফেলে তাহলে তো খবর করে দিবে। মিষ্টি উল্টো দিক করে বসলো যাতে অর্কের চোখে ধরা না পড়ে। হঠাৎ পেছন থেকে কারো হাতের স্পর্শে লাফিয়ে উঠল। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগলো। মুখটা ধীরে ধীরে পিছনে ঘুরে তাকায়, দেখে ভাবি দাঁড়িয়ে আছে। মিষ্টি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, মায়াকে জড়িয়ে ধরে বলল, ভাবি ভাইয়াকে মাত্র কলেজে দেখলাম। কি বলো? জলদি কলেজ থেকে বের হব। চলো।
দুপুর গড়িয়ে বিকেলের লাল আভা এসে পড়েছে রুমের ভিতরে। মায়া জানালার এক পাশে দাঁড়িয়ে বাহিরের পরিবেশ উপভোগ করছে। বেশ ভালো লাগছে বিকেলের মনোরম পরিবেশটা। রাত 10:10 বাজলো। অর্ক এখনো বাসায় ফেরেনি। মায়া বুঝতে পারলো নিশ্চয়ই সে ক্লাবে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে। অর্ক ক্লাবে সোফার উপর বসে আছে। অর্কের বন্ধু নবীন এসে বলল। অর্ক নবীনের দিকে তাকিয়ে আবার মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, আর বিয়ে? ঠিক তখনই রুদ্র এসে নবীনের কাঁধে ভর দিয়ে হাসতে লাগলো। রুদ্রের হাসার কারণটা নবীন জানতে চাইলে রুদ্র বলল, আরে দোস্ত, অর্কের বউ ভাজ্জিন না, তাই তোর শালার মন খারাপ? রুদ্রের কথা শুনে নবীনও হাসতে লাগলো। দুজনের হাসি দেখে অর্কের মাথায় প্রচন্ড রাগ উঠল। অর্ক বসা ছেড়ে উঠে রুদ্রের শার্টের কলার ধরে ঝাঁকাতে লাগলো। হ্যাঁ রুদ্র, তোর এত সাহস হলো কি করে? তুই আমার বউয়ের নামে এত বড় বাজে কথা বললি? তোকে আজকে আমি জানাই মেরে ফেলবো। নবীন অর্কের হাত ছাড়াতে চেষ্টা করলে অর্ক নবীনের গালে এক ঘুষি মারলো। অর্ক শোন দোস্ত, আমি তো মজা করছিলাম, তুই সেটাকে সিরিয়াসলি নিচ্ছিস কেন? দোস্ত, আমি জাস্ট ফান করছিলাম। শালা হারামজাদা, এটা কি ধরনের ফান? তোকে মেরে মেডিকেলে ভর্তি করে তারপর আমিও বলবো আমি ফান করেছি। প্লিজ দোস্ত, এবারের মতো ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। অর্কের চোখ লাল হয়ে গেছে রাগে। সাপের ন্যায় ফসতে ফসতে ক্লাব থেকে বেরিয়ে গেল। বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। খুব জোরে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো। কলিং বেল বাজালে মিষ্টি দরজা খুলে দিলে অর্ক সোজা উপরে উঠে নিজের রুমে ঢুকলো। রুমে ঢুকে লাইট অন করে ড্রেস চেঞ্জ করে বিছানার উপরে বসলো। আজকে যে এত রাত হয়েছে, কোথাও গিয়েছিলে? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, দয়া করে উত্তর দিন। হ্যাঁ গিয়েছিলাম। ও, তাহলে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার খাবার গরম করে দিচ্ছি। আমি খাবো না, খিদে নেই। তুমি খেয়েছো? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন? না। তাহলে আমিও খাবো। আমি না খেলে তুমিও খাবে না, এটা কেমন কথা? আপনি খেলে আমিও খাবো। ঠিক আছে, আমি 10 মিনিটের ভেতরে ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। অর্কের কথাটা শুনে মায়ার ভীষণ ভালো লাগলো। তারপর রান্নাঘরে ঢুকলো। মায়া রান্নাঘরে ঢুকে খাবার বের করে গরম করে টেবিলের ওপর রাখলো। কিছুক্ষণ যেতেই অর্ক এসে ডাইনিং টেবিলে বসলো। মায়া? মুখটা ঘুরিয়ে অর্কের দিকে তাকিয়ে বলল, টেবিলে এসে বসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। অর্ক এসে টেবিলে বসলো। মায়া অর্কের প্লেটে খাবার বেড়ে দিল। বাহ, খাবারের গন্ধটা তো দারুণ লাগছে, আর খাবারের কালারটাও তো সুন্দর, খেতেও মনে হয় টেস্টি হবে। অর্ক এক লোকমা ভাত মুখে তুলতেই মায়ের কথা মনে পড়লো। মায়া, তুমি দাঁড়িয়ে কেন? খেতে বসো। আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। না, আমার পাশেই বসো। মায়া আর কোনো কথা না বাড়িয়ে অর্কের পাশে চেয়ার টেনে বসলো। নিজের প্লেটে খাবার বেড়ে খাওয়া শুরু করলো। দুজনে আস্তে আস্তে করে খাচ্ছে। খাওয়া শেষ করে অর্ক উঠে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে চলে গেল। মায়ের খাওয়া শেষ হলে সবকিছু ধুয়ে তাকের উপরে রেখে টেবিল পরিষ্কার করে রুমে গেল। রুমের লাইট অফ করা, তাই ভয়ে ভয়ে লাইট অন করলো। লাইট অন করে সামনে তাকিয়ে দেখে অর্ক বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে। মায়া কোনো কথা না বলে হাত মুছে ফ্লোরে মাদুর বিছাতে নিলে অর্ক বলে উঠল, মায়া, তুমি নিচে বিছানা করো না, বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়ো। অর্কের কথা শুনে মায়ের চোখ কপালে উঠল। আমতা আমতা করে বলল, কোথায় ঘুমাবো? তুমি কি কালা নাকি? হ্যাঁ, কাল থেকে কান পরিষ্কার করে আসবে, না হলে আমি নিজে কান পরিষ্কার করে দিব। বলেই হো হো করে হাসতে লাগলো। মায়া চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে আছে। তারপর সরাসরি উত্তর দিল, আমি কালা নই, আমি ঠিকই আছি। আপনি আগে নিজের চরিত্র ঠিক করেন। ব্রুকুসকে বিছানার উপরে হাঁটু বাস করে বসে রাগান্বিত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার চরিত্র খারাপ? না না, আপনার চরিত্র একদম ফুলের মতো পবিত্র। অর্ক এবার রাগ করে নিচে নামলো। মায়ের পাশে দাঁড়িয়ে আচমকাই মায়াকে কোলে তুলে নিল। এ কি করছেন এসব? ছাড়ুন। অর্ক হাসছে। মায়া অর্কের পিঠে কয়েকটা ঘুষি দিল। আউচ! মায়া এবার অর্কের হাতে কামড় দিল। কি রাক্ষস রে বাবা, এটা মেয়ে না অন্য কিছু। বলতেই মায়া আবারও অর্কের হাতে কামড় দিল। অর্ক এবার মায়াকে বলল, বেশি হয়েছে কিন্তু এবার আমিও মজা দেখাবো। কথা শেষ না হতে মায়াকে বিছানার উপরে ধপাস করে ফেলে দিল। ওমা ওমা, আমার কোমরটা এই ফাজিল ছেলেটা ভেঙে দিয়েছে।
বেশ করেছি, এবার লাফাও বেশি করে। কামড় মারছো কেন? তুমি কি কুকুর নাকি? মায়া অট্টহাসিতে মেতে উঠল। আমি কুকুর? তা নয় তো কি, কুকুর না হলে কি কেউ এইভাবে কামড় মারে? বেশ করেছি, আমার উচিত ছিল কোমরে আপনার গোস্ত তুলে ফেলা। অর্ক তো পুরো শকড হয়ে তাকিয়ে থাকলো, কি বলবে কিছুই পারছে না। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। অর্ক চলে গেলে মায়া বিছানার উপর আস্তে আস্তে করে উঠল। ওমা পিঠে কি ব্যথা! দানবের মতো লোকটা এসে আমার মেরুদণ্ডটা ভেঙে দিয়ে গেল। বদ একটা কোথাকার, যেমন মা তেমনই তার ছেলে। ইচ্ছে করছে ডায়মন্ডের মতো, মানে পেঁয়াজের মতো কুচি কুচি করে তেলে ভেজে তারপর নুডলস দিয়ে রান্না করে খাই, তাহলে যদি গায়ের জ্বালা কমতো। দরজায় টোকা দিয়ে বলল, আসবো ভাবি? মিষ্টি আসো। মিষ্টি রুমে এসে বসলো। ভাবি কি করো? এমন কিছু না, পিঠে একটু ব্যথা করছে। পিঠে ব্যথা করছে কেন? ভাবি, ভাইয়াকে দেখলাম এত রাতে রুম থেকে বেরিয়ে গেল, কিছু হয়েছে? কিছু হয়নি তো। ওহো, তোমার ভাই কোথায় গেছে? জানি না তো, দেখলাম দরজা খুলে বেলকনির দিকে গেছে। তুমি ডাক দাওনি? না না, এত সাহস নেই আমার ভাবি। ভাইয়া ভীষণ রাগী, রাগ করলে সহজে শান্ত হবে না। আচ্ছা, আমি দেখছি তোমার ভাইকে কি করে আনা যায়। আচ্ছা দেখো। মায়া রুম থেকে ধীরে ধীরে ব্যালকনিতে ঢুকলো। ব্যালকনির সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে অর্ক। পুরো ব্যালকনি সিগারেটের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। মায়া ব্যালকনির সামনে দাঁড়াতেই কাশতে লাগলো। কি ব্যাপার, তুমি এখানে? আপনার সাথে দেখা করতে আসলাম। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমার সাথে দেখা করে কি হবে? আপনার সাথে এমনিতেই দেখা করতে এসেছি। আর আপনি কি যেন বললেন, আপনার সাথে দেখা করে কি হবে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। আপনার সাথে দেখা করে আমার ঘোড়ার ডিম হবে। কাঁচকলাও হবে না। আপনি যা বলবেন তাই হবে, কারণ পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। কথাটা বলে মায়া মুখ চেপে হাসতে লাগলো। অর্ক সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে বলল, তখন তোমার কোমর ভেঙেছে, এবার তোমার দাঁত ফেলবো, যাতে রেহাই বাড়িয়ে কিছু খেতে না পারো। হো হো করে হাসলো অর্ক। আমার তো বাচ্চা নেই, তাহলে বেয়াই বাড়ি হবে কি করে? আসলেই তো ভাববার বিষয়। ইস, আচ্ছা, তুমি ভাবতে থাকো, আমি গিয়ে ঘুমাই। অর্ক রুমে গিয়ে শুয়ে পড়লো। মায়াও রুমে গিয়ে অর্কের পাশে শুয়ে পড়লো, মাঝখানে কুল বালিশ দিয়ে। সকালে মিষ্টি রোদ এসে মায়ের চোখে পড়তেই মায়ের ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে নিজেকে অর্কের বুকের উপরে আবিষ্কার করলো। মায়া তো পুরো লজ্জায় কাতুকুতু হয়ে চোখ বন্ধ করে রাখলো। ভাবছে কি করে সে অর্কের বুকের উপরে এসে পড়লো। অনেকক্ষণ ভাবার পরেও কিছুতেই মাথায় কাজ করছে না, কি করে সে অর্কের বুকের উপর এসে পড়লো। অনেক জল্পনা কল্পনা করার পরে যেই না অর্কের বুকের উপর থেকে উঠতে নেবে, ঠিক তখনই অর্ক আড়মোড়া দিয়ে উঠল। মায়ের সাথে সাথে চোখ বন্ধ করে রাখলো। অর্ক বুঝতে পারলো মায়া জেগে আছে, তাই কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে রাখলো। মায়া আর চোখে অর্কের দিকে তাকালো। অর্ক চোখ বন্ধ করে রেখেছে দেখে আস্তে আস্তে অর্কের বুকের উপর থেকে উঠল। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকলো। লজ্জায় তো পুরোই লাল হয়ে আছে মায়া। ভাগ্যিস সে দেখতে পায়নি, না হলে তো আমি তাকে মুখ দেখাতে পারতাম না। সবকিছু ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। ওয়াশরুমের দরজাটা খুলে বাইরে আসার জন্য পা বাড়াতেই যাবে, ঠিক তখনই সামনে তাকিয়ে দেখে অর্ক মুখে হাত দিয়ে হাসছে। মায়া কিছু বুঝে ওঠার আগেই আ করে কিছু বলতে যাবে, তখনই অর্ক বাদ সাধলো। মুখে কিছু বলা লাগবে না, আমি সব বুঝতে পারছি। আপনি কি বুঝতে পেরেছেন? কি আবার? এই যে তুমি সারা রাত আমার বুকের উপরে শুয়েছিলে। মায়া তো পুরাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। মায়া অর্কের দিকে তাকায়, অর্ক দাঁত কেলিয়ে হাসছে। মায়া মুখটা ভেঙচি কেটে বলল, এভাবে দাঁত কেলানোর কি আছে? আমি তো আর ইচ্ছা করে ঘুমাইনি। ভ্রু কপাল একত্র করে অর্ক বলল, তুমি ইচ্ছা করে ঘুমিয়েছো নাকি ঘুমাওনি সেটা কি আমি জানি নাকি? ধরা পড়লে সবাই এই কথা বলে। আর বয়ে গেছে আপনার বুকের উপর ইচ্ছে করে শোয়ার জন্য। অর্ক কিছু বলার জন্য হা করবে, ঠিক তখনই মায়া ধমক দিয়ে বলল, হয়েছে, এত ন্যাকামি করতে হবে না। আপনি যে কি চিজ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। অর্ক দাঁতের উপরে দাঁত রেখে রুম থেকে বেরিয়ে গেল।
অর্ক চলে গেলে মায়া হো হো করে হাসতে লাগলো। সারাদিন মনমরা হয়ে শুয়ে বসে কাটিয়ে দিল মায়া। মনটা কেমন জানি ছটফট করছে, বুকের বাঁ পাশটায় চিনচিন করে ব্যথা করছে, মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে, এমন চিন্তা যার কোনো শেষ নেই। মায়া এত কিছু ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে। আচমকাই মিষ্টির ডাকে ঘুম ভাঙলো মায়ার। চোখ দুটো দুহাত দিয়ে মুছতে মুছতে বিছানার উপরে বসলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে পড়েছিলাম। ও, তাহলে তো ভুল হয়ে গেছে। কি যে বলো না তুমি, এদিকে এসে বসো, কি বলবে বলো। কালকে বিকালে তোমাকে নিয়ে মার্কেটে যেতে চেয়েছিলাম, তোমার কি সময় হবে? সময় হবে না কেন? কয়টায় বের হবে তুমি? এই ধরো 4টায়। ঠিক আছে, আমি যাব তোমার সাথে। মিষ্টি এসে মায়াকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার লক্ষ্মী ভাবি, তাই তো তোমাকে এত ভালোবাসি। তুমিও অনেক ভালো মিষ্টি, তাই তো তোমাকে আমারও এত ভালো লাগে। আচ্ছা ভাবি, আমি তাহলে যাচ্ছি। তুমি তো সন্ধ্যায় নাস্তাও করনি, এখন আসো আমার সাথে ডিনার করবে। না মিষ্টি, তুমি যাও, আমি তোমার ভাইয়া আসলে খাবো। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য চা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। মিষ্টির রান্নাঘরে গিয়ে মায়ার জন্য চা বানিয়ে মগে করে পাঠিয়ে দিল। মায়া জানালার পাশে দাঁড়িয়ে চায়ের মগে চুমুক দিচ্ছে আর বাড়ির কথা মনে করছে। মাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, বাবার শরীরটাও বা কেমন আছে খুব জানতে ইচ্ছে করছে। বাবা কি এখন আবার সিগারেট খাওয়া শুরু করেছে নাকি একেবারেই ছেড়ে দিয়েছে? চায়ের মগে শেষ চুমুক দিয়ে মগটা জানালার পাশে রেখে চেয়ার টেনে বসলো। রাতের আকাশে চাঁদ দেখা যাচ্ছে, জ্যোৎস্না আলোয় মায়ার পুরো রুম আলোকিত হয়ে আছে। বেশ ভালো লাগছে এমন সুন্দর পরিবেশে বসে থেকে সবকিছু উপভোগ করতে। ঘড়ির দিকে তাকালো মায়া, রাত 10:45 বাজে, কিন্তু অর্ক চৌধুরী এখনো বাড়িতে আসেনি। মায়ার প্রচন্ড খিদেও পেয়েছে, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছে না। মায়া বসা ছেড়ে উঠে বিছানার উপরে বসলো। কিছুক্ষণ বসার পরে মায়া লাইট অফ করে বিছানার উপরে শুয়ে পড়ল। রাত প্রায় 1:10 অর্ক বাসায় ফিরল। অর্ক রুমে গিয়ে লাইট অন করতেই মায়ের ঘুম ভেঙে যায়। অর্কের দিকে এক পলক তাকিয়ে আবার ঘড়ির দিকে তাকালো, তখন 2:15 বাজে। মায়া রাগান্বিত চোখে অর্কের দিকে তাকায়। রাত কয়টা বাজে? এখন আপনার বাসায় আসার সময় হলো। অর্ক চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলল, রাত তো 12টা বাজে। অর্কের কথা শুনে মায়া বুঝতে পারলো সে নেশার ঘরে আছে। আপনি নেশা করেছেন? নেশা? এটা আবার কি জিনিস? নেশা কি জিনিস আপনি চেনেন না? মদ চেনেন? আপনি তাহলে মদ গিলে এসেছেন। এই ডার্লিং, তুমি এসব কি বলো? মদ তো ছোট লোকেরা খায়, আমি তো বড় লোক ঘরের সন্তান। আমি মদ টদ খাই না, আমি ড্রিঙ্কস করে এসেছি, হুইস্কি খেয়েছি। হুইস্কি কি চেনো? আউচ, সরি, তুমি চিনবা কেমনে? তুমিও তো ছোট লোক ঘরের সন্তান। চুপ করেন আপনি, কি বলছেন এসব? যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। সত্যি কথা বলছি, তোর বাপ তোর টাকার বিনিময়ে তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। অর্কের মুখে বিক্রির কথা শুনে মায়া পুরো স্তব্ধ হয়ে যায়। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, তবুও নিজেকে বহুত কষ্টে সামলে বলল, আমার বাবার টাকায় আপনি মদ খেয়ে আসেননি মানলাম, আপনি ভদ্র পরিবারের সন্তান সেটাও মেনে নিলাম। আচ্ছা একটা কথা বলুন তো। অর্ক মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। কি কথা বলবো? ভদ্র পরিবারের সন্তান নষ্ট হয় কি করে? তার বাবা মা কি তাকে শিক্ষা দিতে পারে না? নাকি তার বাবা মা নিজেই জানে না সন্তানকে কি করে ভদ্রতা শেখাতে হয়? অর্ক নেশার ঘরে পুরোই ঢুলছে হেলে দুলে, কথা বলার মতো পরিস্থিতিতে নাই, তাই মায়া আর কথা বাড়ায়নি। দুজনেই চুপচাপ। খেতে বলুন। অর্ক মায়ের দিকে সেই যে তাকিয়েছিল এখনো তাকিয়ে আছে। মায়া আর চোখে অর্ককে দেখছে। মায়া শাড়ির আঁচলটা ভালো করে বুকের উপরে টেনে দিল, পা থেকে মাথা পর্যন্ত দেখছে কোথাও কোনো কাপড় সরে আছে কিনা। ভালো করে দেখার পরে ভাবলো না, সব ঠিকই আছে। তাহলে এই অর্ক চৌধুরী লুচ্চাদের মতো আমার দিকে তাকিয়ে কি দেখছে? হালকা কাশি দিল অর্কের ধ্যান ভাঙানোর জন্য, কিন্তু অর্কের তাতে কোনো পরিবর্তন হলো না।
সে আরো তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকে। খুব বিরক্তির সাথে মায়া এবার বলল, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে কি দেখছেন? মাথাটা নাড়া দিয়ে চোখ দুটো একবার বন্ধ করলো, তারপর ধীরে ধীরে খুলে বলল, তোমাকে না 3 পিসে খুব ভালো লাগছে। আমি তো চোখ ফেরাতেই পারছি না। তার উপরে তো ওড়না পরনি, ভেতরে যা পরেছো তাও আবার ম্যাচিং করে। কি লাগছে তোমাকে, একেবারে হট। মায়া তো পুরোই শকড। অর্ক তো পুরোই নেশার ঘরে হাবুডুবু খাচ্ছে। সে পরেছে শাড়ি আর সে দেখছে 3 পিস। যাক, ভালোই হলো, মজা নেওয়া যাবে। মায়া এবার শাড়ির আঁচলটা হালকা করে সরালো। অর্ক চিৎকার দিয়ে বলল, কি করছো? আচ্ছা, কি করছো তুমি? জামাটা ছিঁড়তে যাচ্ছ কেন? প্লিজ জামাটা ছিঁড়ো না, আমার খুব লজ্জা করছে। মায়া এবার না হেসে পারল না, মুখ চেপে ধরে হাসতে লাগলো। হ্যাঁ, আমি জামা ছিঁড়ে ফেলবো, আপনি চোখ বন্ধ করে রাখেন। আমার তো লজ্জা লাগছে। মায়া আস্তে আস্তে অর্কের দিকে এগিয়ে আসলো, গলাটা ধরে কানের কাছে গিয়ে বলল, নেশা করলে যে সব কিছু অন্যরকম লাগে জানতাম না তো। যদি জানতাম তাহলে আমিও। অর্ক চোখ দুটো সমানে দুহাত দিয়ে মুছতে লাগলো। কি হলো, আপনি খাবেন না? আমি তো খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। আপনি কি খেয়েছেন? বিরিয়ানি। ও আচ্ছা, তাহলে আপনি ঘুমান। অর্ক গিয়ে খাটের উপরে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে নাক ডাকতে লাগলো। মায়ার মনটা খুব খারাপ হয়ে গেল। শুনেছি নেশার ঘরে মানুষ যা বলে সত্যি বলে। আসলেই কি বাবা টাকার বিনিময়ে আমাকে তার কাছে বিক্রি করে দিয়েছে? মায়া অর্কের পাশে বসলো। অর্কের দিকে তাকিয়ে নিজের প্রতি ঘৃণা লাগছিল। রাত 3টা বাজে। মায়া বসে আছে সেই থেকেই। তারপর বসা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকলো। পানির কল ছেড়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চোখ মুছে অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো মায়া। আলমারি খুলে জায়নামাজ বের করে ফ্লোরে বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। 2 হাত তুলে মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলো। কিছুক্ষণ পরেই ফজরের মিষ্টি ধ্বনি কানে ভেসে আসতেই ফজরের নামাজ পড়ল। নামাজ পড়া হয়ে গেল। তখন বাহিরের আকাশ পরিষ্কার হতে লাগলো। জানালা খুলে বাহিরের দিকে তাকায়। এখনো আবছা আবছা অন্ধকার, খুব বেশি দূরে দেখা যাচ্ছে না। রাতে না ঘুমানোর কারণে মায়ের প্রচন্ড মাথা ব্যথা করছে। মায়ের ইচ্ছে করছে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে, কিন্তু একা একা ছাদে কি করে উঠবে সে? ঠিক তখনই দরজায় ঠকঠকানির শব্দে আচমকাই লাফিয়ে উঠল মায়া। দরজার দিকে তাকিয়ে কারো ছায়া দেখতে পেল। তারপর দরজার কাছে গিয়ে ভয়ে ভয়ে দরজাটা খুলল। মিষ্টি, তুমি? হ্যাঁ ভাবি। তুমি এত সকালবেলা উঠলে যে? আমার ঘুম ভেঙে গেছে অনেক আগেই, তাই এতক্ষণ বিছানার ওপরে এপাশ করছিলাম তো ওপাশ, কিন্তু কিছুতেই ঘুম আসেনি, তাই তোমার কাছেই আসলাম। এখন চলো ভাবি, আমরা দুজনে ছাদে উঠে আড্ডা দেই। আমারও আজকে ঘুম আসেনি, নামাজ পড়ে মাত্রই উঠলাম। আমারও ইচ্ছে করছিল ছাদে ওঠার, কিন্তু একা একা কী করে যাব তাই ভাবছিলাম। যাক, ভালোই হলো তুমি এসে গেছো, এখন দুজনে যাওয়া যাবে। ভাবি, একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আজ কালকে বড় ভাবি বাসায় আসবে, তুমি তার কাছ থেকে দূরে থেকো। আচ্ছা, আর তুমি তো আছোই। মিষ্টি মায়াকে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি তোমার পাশে, এবং সারা জীবন থাকবো তোমার পাশে ছায়ার মতো। তোমাকে আমার ননদিনী হিসেবে পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। দুজনেই ছাদে উঠে পায়চারি করছে। ছাদ থেকে চারপাশের পরিবেশগুলোকে খুব মনোরম দেখায়। মায়া মিষ্টির সাথে গল্প করে সময় কাটাচ্ছে। মায়া আর মিষ্টি দুজনেই ছাদের উপরে চেয়ারে বসে আছে। বেশ ভালো লাগছে সকালের পরিবেশ। আকাশটা বেশ পরিষ্কার হয়ে এলো। ভাবি, সকাল তো হয়ে গেল, চলো সবার ঘুম ভাঙার আগেই নিচে যাই। মায়া চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে হলো না, আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে। দক্ষিণ দিক থেকে হালকা ফুরফুরে বাতাস ভেসে আসছে। সকালবেলা এই পবিত্র হাওয়াটা যেন ঠিক ভ্যাস্তি হাওয়া। মায়া পাশ ফিরে মিষ্টির দিকে তাকালো। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে মিষ্টিকে বলল, চলো নিচে যাই। চলো। দুজনে ছাদ থেকে নিচে নামলো। ভাবি, তুমি রুমে যাও, আমি গিয়ে নাস্তার ব্যবস্থা করি। আমিও যাই তোমার সাথে। না ভাবি, তুমি বাসায় নতুন বউ, এত তাড়াতাড়ি রান্নাঘরে যাওয়ার অভ্যাস করো না, শেষে তোমাকে পেয়ে সবাই আলসে হয়ে যাবে, কথায় আছে না?
আমরা হলাম সুযোগবাদী, কাউকে খাটাতে পারলে খুব ভালো লাগে। তুমি এটা মনে রাখবে, তোমার বিয়ে যেভাবেই হোক অর্ক ভাইয়ার সাথেই হয়েছে। তুমি এই বাড়ির ছোট বউ, তাই তোমাকে কেউ সম্মান না দিলেও ওটাকে নিয়ে মন খারাপ করবে না, বরং নিজের অধিকার এবং সম্মান কি করে আদায় করে নিবে সব সময় সেই চেষ্টাই করবে। মিষ্টির কথা শুনে মায়ের চোখ পানিতে ছলছল করছে। আচ্ছা মিষ্টি, আমি রুমে যাচ্ছি। তোমার কথা আমার মাথায় রেখে সব কাজ করব। ইনশাআল্লাহ ভাবি। মায়ের রুমে ঢুকতেই দেখে অর্ক বিছানার উপরে বসে আছেন। মায়া বিছানার দিকে এগিয়ে গেল। আপনি কখন উঠেছেন? কি হলো, কথার উত্তর দিচ্ছেন না যে? আর আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন যে? মাথায় কি পেইন করছে নাকি শরীর খারাপ লাগছে? অর্ক স্বাভাবিকভাবে বলল, না আমি ঠিক আছি, তাই এমনিতেই একটু মাথা ব্যথা করছে। মায়া উদ্বেগ কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে? তাহলে আমি জিজ্ঞেস করাতে প্রথমে স্বীকার করেননি কেন? তেমন ব্যথা না, চা খেলেই ঠিক হয়ে যাবে। রাতে একটু বেশি খেয়ে ফেলা হয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে, তাই এখন এই অবস্থা হয়েছে। মায়া বিছানার উপর এসে অর্ককে বলল, আমি বালিশের উপরে মাথা রেখে মাথাটা একটু কাত করেন তো। এই বালিশের উপরে মাথা রেখে মাথাটা একটু কাত করেন তো। আমি মলম নিয়ে এসে মালিশ করে দিচ্ছি, দেখবেন 5 মিনিটেই ব্যথা কমে যাবে। অর্ক বিরক্তির সুরে বলল, মায়া প্লিজ, আমার কিছু হয়নি, হালকা একটু মাথা ব্যথা করছে, 1 কাপ গরম চা খেলেই কমে যাবে। তুমি তোমার কাজ শেষ করো, আমার চিন্তা তোমার করা লাগবে না, আমি মরে যাইনি। মায়াও একটু গরম স্বরে বলল, আমার কাজ নিয়ে আপনাকে ভাবতে হবে না, পারেন তো নিজেকে চেঞ্জ করেন। এই যে বন্ধুদের সাথে রাত করে ক্লাবে যাওয়া, ড্রিঙ্কস করে গভীর রাতে বাসায় ফেরা, এগুলো না করে নিজেকে বদলাতে চেষ্টা করেন, দেখবেন সবাই আপনাকে ভালো জানবে। অর্ক মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মায়া চলে যেতে নিলে অর্ক করুণ স্বরে ডাকলো, মায়া। মায়া পিছন ফিরে তাকিয়ে বলে, কিছু বলবেন? মাথাটা সত্যি খুব করে ব্যথা করছে, একটু মালিশ করে দিবে? আপনি বালিশের উপরে শুয়ে পড়েন, আমি মলম বের করছি। মায়া মলমটা হাতে নিয়ে বিছানার উপর বসে অর্কের মাথা কপাল টিপে দিল, চুলের মাঝে হাত বুলায়, তারপর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, মুখটা দেখে কত নিষ্পাপ মনে হয়, কিন্তু মনের ভেতরে কত দুষ্টু বুদ্ধি আল্লাহই জানে। মানুষ তো খারাপ থাকলে ভালো হয়ে যায়, সে কি কখনো ভালো হবে না? আমি কি চেষ্টা করলে পারবো তার সমস্ত কিছু বদলে দিতে? জানি না আদৌ পারবো কি না, তবে চেষ্টা করব তাকে বদলানোর। যদি আমি তাকে বদলাতে পারি, জানি না সেদিন আমি হয়তো খুশিতে পাগল হব। প্রায় আধ ঘন্টা ধরে মায়া অর্কের মাথা টিপে দিচ্ছে। অর্ক চোখ খুলে বলল, মায়া, মাথা ব্যথা অনেকটা কমে গেছে, তুমি আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। ঠিক আছে, আপনি বসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। মায়া রান্নাঘরে ঢুকলো চা বানিয়ে আনার জন্য, কিন্তু চিনি, চা পাতা, দুধ কোথায় রেখেছে সেটা তো মায়ার জানা নেই। তাহলে কি করে অর্কের জন্য চা বানিয়ে আনবে? মিষ্টিও নেই যে ওর থেকে সাহায্য নেবে। তখনই রান্নাঘরে মোহনা আসলো। কি খুঁজছেন? কারো আওয়াজ শুনে পিছন ফিরে তাকায় মায়া। চা বানাবো, তাই জিনিসপত্র খুঁজছি। ও আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন, আমি বের করে দিচ্ছি। মেয়েটি বের করে দিয়ে চলে গেল। মায়া চা বানিয়ে মগে করে অর্কের জন্য নিয়ে গেল। চায়ের মগটা হাতে নিয়ে অর্ককে দিল। ধরেন আপনার চা, দ্রুত গরম গরম খেয়ে নিন, তাহলে ভালো লাগবে। অর্ক মায়ের হাত থেকে চায়ের মগটা নিজের হাতে নিল। চায়ের মগে 1 চুমুক দিয়ে মায়াকে বলল, তুমি খাবে না? আমি এখন খাবো না, যদিও খাই পরে খাবো। চায়ের মগে আরেকবার চুমুক দিতেই অর্ক বলে উঠল, তুমি তো অস্থির চা বানাতে পারো। তোমার চা প্রথমবার খেয়ে প্রেমে পড়ে গেলাম। তোমার তো একটা চায়ের দোকান দেওয়া উচিত ছিল। মায়া ভ্রু কপাল কুঁচকে বলল, আপনি কি আমার প্রশংসা করছেন নাকি ইনসাল্ট করছেন বুঝতে পারছি না। তবে আপনি যেটাই করে থাকেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। অর্ক চা খাওয়া শেষ করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। মিনিট 10 পরে বেরিয়ে এসে ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করলো। শার্ট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর চুল আঁচড়াচ্ছে। রেডি হয়ে বেরিয়ে যেতে নিলে মায়া বলল, এত সকালবেলা কোথায় যাচ্ছেন? ও একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, আমি যাচ্ছি না বলেন, আসছি। অর্ক মুস্কি হাসি দিয়ে বেরিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পরে অর্ক বাসায় আসলো। রুমে গিয়ে মায়ের হাতে একটা গিফটের বক্স দিয়ে বলল,
এটা খুলে দেখো, ভেতরে কিছু আছে। কি আছে এটার ভেতরে? তুমি নিজেই খুলে দেখো কি আছে। মায়া কিছুটা আনইজি ফিল করে বক্সটা খুলল। বক্সটা খুলে তো পুরোই অবাক হয়ে যায়। মায়া চোখ বড় বড় করে অর্কের দিকে তাকায়। এভাবে কি দেখছো? সারপ্রাইজ পছন্দ হয়নি? মায়া তো হা করে তাকিয়ে আছে। এত বড় হাঁ করে থেকো না, মশা মাছি তেলাপোকা সব ঢুকবে। আপনি এটা কেন কিনছেন? তোমার জন্য কিনেছি। আমার মোবাইল লাগে না। লাগবে না বললেই হলো নাকি? আমি তোমাকে কল কোথায় দিব, তাই কিনে এনেছি। আমার কাছে কল দিয়ে কি করবেন? বারে, তোমাকে কল দিব না তো কাকে কল দিব? এত ঢং করা লাগবে না। আমি কোনো ঢং করি না। আচ্ছা ভালো, তা কোনো কিছুতে হেল্প লাগবে নাকি? মানে? না মানে আপনারা বড়লোকেরা তো স্বার্থ ছাড়া এক পাও নড়ে না, তাই জিজ্ঞেস করলাম। মায়া, উল্টাপাল্টা কথা বলবা না, মেজাজ গরম হবে। আর শোনো, তুমি এটা ভেবো না যে তোমাকে ভালোবেসে স্ত্রী হিসেবে মোবাইল কিনে দিয়েছি। তোমাকে এই কারণে মোবাইল দিয়েছি, আগামী মাসে বাসার সবাই গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। তখন তুমি বাড়িতে একা থাকবা। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তখন কল দিবা, ব্যাস, আর কোনো কারণ নেই। মায়া কিছু বলতে যাবে, তখনই অর্ক রুম থেকে বেরিয়ে যায়। মায়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মায়ের হঠাৎ মনে পড়লো কালকে তো কলেজে যেতে হবে। আগামী মাসেই ফর্ম ফিল আপ করা লাগবে, না হলে 1 বছর নষ্ট হয়ে যাবে পরীক্ষা দিতে না পারলে। কিন্তু কি করে সে কলেজে যাবে, আর কিভাবে বা সব পরীক্ষাগুলো দেবে? অর্ককে কি বলবো? না থাক, দেখি অর্ক কি বলে। তারও তো পরীক্ষা। সবকিছুই এখন ঘোলাটে লাগছে মায়ের কাছে। মায়া যে কোনো কিছুর বিনিময়ে পরীক্ষা দেবে, এটা মনে মনে স্থির করলো। কিন্তু ফর্ম ফিল আপের টাকা কোথায় পাবে? এত টাকা তো তার কাছে নেই। আগে তো টিউশনি করে টাকা জোগাড় করত, কিন্তু এখন কোথায় পাবে এত টাকা? খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল মায়া। মায়া বিছানার উপরে বসে আছে, মাথার ভেতরে বিশাল বড় একটা চিন্তা। তবুও চুপচাপ বসে আছে। মায়ার ছোটবেলার বেস্ট বান্ধবী শিলা, তাই ভাবছে ফর্ম ফিল আপের টাকাটা ওর কাছ থেকে ধার নেবে। মায়া জানে শিলার কাছে চাইলে শিলা কিছুতেই না করবে না। ঘড়ির দিকে তাকায় মায়া, তখন 11:30। শিলাকে বিকাল 4টার পরে বাসায় পাওয়া যাবে, কারণ তার একটু আগেই শিলা কোচিং শেষ করে বাসায় আসে। কিন্তু এখান থেকে কি বলে বের হবে বুঝতে পারছে না। মিষ্টিকে কি ব্যাপারটা বলে দেখবে, যদি কোনো উপকারে আসে। মায়া রুম থেকে বেরিয়ে সোজা মিষ্টির রুমে ঢুকলো, কিন্তু রুমের ভিতরে মিষ্টি নেই। মিষ্টিকে না পেয়ে সেখান থেকে রান্নাঘরে আসে, কিন্তু রান্নাঘরেও মিষ্টি নেই। এখন কি করবে বুঝতে পারছে না মায়া। রুমে এসে চেয়ার টেনে বসলো, তারপর তাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণাটা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে আছে। প্রায় ঘন্টাখানেক শুধু দাঁড়িয়ে থাকে। ঝর্ণাটা বন্ধ করে ভিজা কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। এসেই থমকে দাঁড়ায়। চোখ তুলে দেখে অর্ক তার সামনে দাঁড়িয়ে আছে রাগী লুকে। চোখ নামিয়ে খুব কষ্টে গলার ভেতর থেকে বলল, এ কি আপনি এখানে? ভ্রু কপাল সব একত্র করে ভারী গলায় বলে উঠল, এত সময় লাগে শাওয়ার নিতে? বুঝি না তোমরা মেয়েরা ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমের ভেতরে কি করো। মাঝে মাঝে ইচ্ছে করে বিষয়টা জানতে। বলবে এতক্ষণ কি করেছো? মায়াও দাঁতে দাঁত কেটে ভারী গলায় বলল, ওয়াশরুমে বসে নাগিন ডান্স করি। নাগিন 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 ওয়ালা ডান্স। মায়ের কথা শুনে অর্ক হো হো করে হেসে উঠল। এত দাঁত কালানোর কি দরকার? একদিন চলুন না সাথে করে, তখন দেখতে পাবেন ওয়াশরুমে বসে কি করি। অর্কর চোখ দুটো বড় বড় করে মায়ের দিকে বেশ কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ওভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? মানে তুমি আজকে ফ্রি আছো? হ্যাঁ, কিন্তু কেন? তোমাকে নিয়ে বিকেলে ঘুরতে বের হতাম। মায়া তো পুরোই হতবাক হয়ে যায়। তোতলাতে তোতলাতে বলল, কোথায় যাবেন? দোকানে। কেন? অর্ক মুখটা ভেঙচি কেটে তারপর অন্যদিকে তাকিয়ে বলল, তোমাকে সাজিয়ে রাখবো দোকানে, তাই নিয়ে যাব। মায়া আর কোনো কথা না বলে বিছানার উপর গিয়ে বসলো। অর্ক ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার নিয়ে বেরিয়ে আসলে মিষ্টি এসে ডাকলো, ভাইয়া ভেতরে আয়, কিছু বলবি? মা তোমাকে ডাকছে। সন্ধ্যার পর ভাবি আসবে, তাকে বাস স্টপে তোমাকে রিসিভ করে আনতে হবে। আমি? তুমি? কেন? ভাইয়া কই? ভাইয়ার হঠাৎ করে বিকালে মিটিং পড়েছে, তাই রাত বের হতে পারবে না। মাকে কল দিয়ে বলেছে, আর মায়ের আদেশ তোমাকে গিয়ে ভাবিকে নিয়ে আসতে হবে। মা না এমন এমন কাণ্ড করে,
মনে হয় সে ছোট বাচ্চা। আমি এসব কিচ্ছু জানি না, তুমি গিয়ে মাকে বলো। তুই যা তো এখন, দিলে তো ভালো মুডটা খারাপ করে। কথাটা বলেই অর্কর তাহলে তো বিকালে বের হওয়া ক্যান্সেল। অর্ক মায়ের দিকে মুখটা ঘুরিয়ে বলল, না, কোনো ক্যান্সেল না। আমি যখন বলেছি বের হব, সো বের হবই। তুমি রেডি হয়ে থাকবে। সন্ধ্যার আগে বের হয়ে ভাবিকে রিসিভ করে তাকে বাসায় রেখে তারপর ঘুরতে যাব, আর রাতে ডিনার করে বাসায় ফিরবো। তাহলে? চুপ, কোনো কথা নেই। আর শোনো, হ্যাঁ বলেন। ভাবির সামনে বসে আমাকে আপনি আপনি করবে না, তাহলে এটা নিয়ে সে হাসি ঠাট্টা করবে। আমি চাই না যে আমাদের বিয়েটাকে কেন্দ্র করে বাইরে কেউ মজা নিক, এতে আমার মান সম্মান সব নষ্ট হবে। আমি মায়ের কাছে যাচ্ছি, দেখি মা কি বলে। প্রায় 20 মিনিট পর অর্ক রুমে আসলো। এসেই ফুল স্পিডে ফ্যান চালু করলো। কপাল বেয়ে তরতর করে ঘাম পড়ছে। মায়া বুঝতে পারলো অর্কের কিছু একটা হয়েছে। কিছুক্ষণ দুজনেই স্তব্ধ হয়ে থাকে। মিষ্টির ডাকে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসে দুজনে। ভাইয়া খেতে আয়, মা অপেক্ষা করছে তোর জন্য। বসা ছেড়ে উঠে হাঁটা শুরু করে। আবারও থমকে দাঁড়িয়ে মুখটা পিছনে ঘুরিয়ে মায়ার দিকে তাকায়। মায়া চোখ তুলে অর্কের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে। তারপর রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। টেবিলে খাবার প্লেট নিয়ে বসে আছে অর্ক। অর্ক, তুই বসে আছিস কেন? খাচ্ছিস না যে? মায়া আসুক, তারপর খাচ্ছি। মায়ের কথা শুনে অর্কের মা শিরিন বেগমের হাসি মাখা মুখ কালো হয়ে যায়। কপালটা গুছিয়ে বলে, তুই এখন খেয়ে ওঠ, সে যখন আসবে তখন খেয়ে নিবে। না মা, আমি মায়ার সাথেই খাবো। তুমি তো খেয়েছো, তাহলে রুমে গিয়ে রেস্ট করো। অর্ক, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। একদমই না মা, মায়া আমার বিয়ে করা স্ত্রী, তাই তাকে রেখে আমি একা একা কি করে খাই বলো তো? খাবার তো গলা দিয়ে নামবে না আমার। অর্কের মা এবার দাঁতের উপর দাঁত চেপে ধরে চলে গেল। মিষ্টি এগিয়ে এসে অর্কের গলা জড়িয়ে ধরেই, বাহ ভাইয়া, তুই বড় হইলি কবে রে? মায়ের কথায় পাল্টা জবাব দিলি। আমি ভীষণ খুশি হয়েছি, তুই ভাবির পক্ষ হয়ে কথা বলেছিস। মায়া এসে মিষ্টির পাশে দাঁড়ায়। আরে ভাবি, তুমি এত দেরি করে আসলে কেন? এতক্ষণ খাবার হজমও হয়ে যেত। তুমি না ভাবি? আমি একটা কাজ করছিলাম তাই দেরি হলো, কিন্তু আমি তো আর জানতাম না কেউ আমার জন্য না খেয়ে আছে। যদি জানতে তাহলে কি করতে ভাবি? যদি জানতাম তাহলে তো তাড়াতাড়ি চলে আসতাম। বাহ ভাইয়া, তুইও না পারিস বটে। আমিও তো দেখছি এখন সব দোষ তোর। আমি কি করেছি? শোন ভাইয়া, আমার দিকে ওভাবে তাকালেও লাভ নেই। আমি তোর চোখ রাগাম্বিতে ভয় পাই না। তুই রাগ করে আমার ছোলোটা করবি। একটা দিব কানের নিচে, তাহলেই বুঝবি আমি কি করতে পারি। আমি যাচ্ছি ভাবিকে নিয়ে, তাই তুই একাই সব গিল। বলে চলে যেতে নিলে অর্ক মায়ের হাত টেনে ধরলো। মায়া, তুমি কোথায়? ও যেতে পারবে না, আমার সাথে খাবে এখন। মায়া মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি, তুমি তোমার রুমে যাও, আমি তোমার ভাইয়ের সাথে খাবো। ভাবি? ননদিনী। মিষ্টি, তুই এবার যা, না হলে তোর মাথা আমি প্লেট দিয়ে ফাটিয়ে দিব। মায়া আমার বউ, এটা মনে রাখিস। মায়া অর্কের দিকে তাকিয়ে ভাবছে কি ব্যাপার, এতটা পরিবর্তন কি করে সম্ভব? তাও কয়েক ঘন্টার ব্যবধানে। মায়া কিছুতেই হিসাব মেলাতে পারছে না। চেয়ার টেনে দিয়ে অর্ক বলল, নাও বসে পড়ো, আর তাড়াতাড়ি খেয়ে ওঠো। বিয়ের পরে এই প্রথম মায়া আর অর্ক একত্রে একা একা খাচ্ছে। খেতে খেতে অর্কের মস্তকে উঠলে মায়া পানির গ্লাসটা অর্কের মুখের কাছে ধরলো। অর্ক পানি খেয়ে বসলো। এত তাড়াহুড়ো কেন যে করেন বুঝি না, একটু ধীরে সুস্থে তো খেতে পারেন। অর্ক বেসিনে গিয়ে হাত ধুয়ে নিজের রুমে ঢুকলো। তারপর মায়াও ঢুকলো। অর্ক মায়ের দিকে তাকিয়ে ভাবছে মা যে কথাটা বলল এটা কখনো সম্ভব না, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না মা কি করে কথাটা মুখে আনলো। অর্ক নিজেই চিন্তায় পড়ে গেল।